আমারে বেড়াইতে নিয়ে গেল, আমি যে এখন বুঝি ওটা হোটেল। একদিন আমার হোটেলে নিয়ে যায়, মানে ও যেন বাহিরে কি করে, ওর একটা বন্ধু। কাছে যাই এবার, একটু নামটা বলেন। বুলবুলি। আচ্ছা, বুলবুলি আছেন আমাদের সাথে। বুলবুলি, একটু বলবেন আপনার বয়স কত হবে? আমার বয়স 28। 28 বছর। ঠিক আছে, শুরু করুন গল্প, যেখান থেকে মনে পড়ে বা একেবারে ছোটবেলা থেকে। আমি ছোটবেলায় দেখতাম শুধু বাবা মা মারামারি হয়, ঝগড়া হয়। শুনতাম আমি যে আমার মার চাচা আর আমার চাচা আমার মাকে জোর করে আমার আব্বুর সাথে বিয়ে দেয়। তো আমার মার ঘরে সৎ মা ছিল, কারণ আমার মা 11 ভাই বোনের বড়। আমার নানি আমার মার বিয়ের আগে মারা যায়। আমার বাবা তো গরিব, আমার নানার অবস্থা ছিল ভালো। আমার দাদু টাঙ্গাইল বাড়ি ছিল, তাদের অবস্থা ভালো ছিল। সে এক সময় আসাম চলে যায়, আসাম থেকে আবার আমাদের এখানে আসে কুড়িগ্রাম। আমার আব্বু যে আগে বিয়ে করে, প্রথম বিয়ে, সেটা হলো আমার মার চাচাতো বোন ছিল। তার 2টা ছেলে হওয়ার পরে সে মারা যায়। মারা গেলে আমার মাকে আমার মার চাচা আর আমার চাচা জোর করে বিয়ে দেয়, এই কারণে যে ওরও মা নেই, আমার আব্বুর ছেলেগুলোর মা নেই, দেখে রাখতে পারবে। আমার আব্বুর যাকে বলে মূর্খ, মাও মূর্খ ছিল কিন্তু একটু বুদ্ধিমান ছিল। এভাবে পার হতে হতে আমরা 3 বোন হওয়ার পর আমার ছোট 3টা বোন মারা যায়, একটা ভাই একটা বোন হয়। প্রচন্ড বন্যা ছিল। বন্যার মধ্যে আমার বড় আপু বলতো যে 2টা ভাই বোন যে হয়েছে জীবিত, আমার আব্বু বাড়িতে নাই। তো যখন আমার জোড়া ভাই বোন গুলো হয়, মানে আমি চোখ দিয়ে দেখছি কিন্তু কিছু মনে নেই। আমার আব্বু বলতো সারা রাত ভাই বোন গুলো কান্না করছে। মানে আমার মার এমন অবস্থা যে ওদেরকে ধরে কোলে নিবে ক্ষমতা নেই। মানে মাচা পাতা ছিল বন্যার মধ্যে, বাড়ির চারপাশে পানি, ঘরের চারপাশে পানি। আমার মা চকিতে অজ্ঞান অবস্থা পড়ে আছে। শেষ রাতে যখন ফজরের আজান দেয়, আমার ভাই বোন 2টা মারা যায় আর আমার মারও জ্ঞান ফেরে। জ্ঞান ফেললে সবাইকে মাটি দেয়। আর এই যে 3-4টা ভাই বোনকে যে মাটি দেওয়া হলো, মানে কাপড় দেওয়ার মতো আমার বাবার লাস্টে ক্ষমতা ছিল না। কিন্তু আগে অবস্থা অনেক ভালো ছিল। টাঙ্গাইলে জায়গা রেখে দাদু ভারত চলে যায়, জায়গাগুলো তার বোনে আত্মসাৎ করে, তার বাচ্চারা ভাইগনারা। তো এভাবে করতে করতে আমার ছোট আর কি জোড়া ভাই বোন আছে 5টা ভাই বোন মারা গেল। মানে এমন হতো, আমার মা প্রেগনেন্ট, বাচ্চা হয়েছে 40 দিন পর আবার বাচ্চা পেটে, কারণ তখন তো কোনো ওষুধ পানি ছিল না, আর তাদের মাথায় বুদ্ধিও ছিল না, ক্ষমতাও ছিল না। এরকম বছর বছর হতে হতে মনে করেন আমার ছোট 3-4টা ভাই বোন হওয়ার পর এখন মানে যেটা আমার ছোট মানে একটা বোন হয়, আর সবাই খালি বলতো যে ওই যে আমার আব্বু আগে বিয়ে করছে, ওই একটা ভাই ওর নানি একবারে নিয়ে নিছে, আর একটা আমার মা পালতো। মা পাললে ওই ছোট থাকতে ওর নানিরে খারাপ বুদ্ধি দিয়ে ভাগাইয়া দেয় ওটারে। ওরা আমার আব্বু সেটা নিয়ে অনেক টর্চারিং করে, আমাদেরকে মারধর করে। ছেলেই ধরা দেয় না, মেয়েরা কি ধরা দিবে। একে একে 3-4টে বোন হইলাম। আর আমি যখন পেটে, আমার মাকে আমার আব্বু একটা লাল পেরে টাঙ্গাইলে কাপড় কিনা দেয়। পাশের বেড়ে এক মহিলা দেখে আর কি অনেক মানে আকার ইঙ্গিতে বাঁকা ফেঁকা কথা বলে। তারপরে দিকে আমার মাকে আর কোনোদিন আমার আব্বু কাপড় দেয় না। তারপর আমি এরকম বুঝতে পারলাম যখন আমার ছোটটা হয়ে ভেসে যাবে, মানে 1 বছর পার হলো, কেউ হামুইটা মারা যায়, কেউ পাতলা পায়খানা হয়ে মারা যায়, কেউ জ্বর এসে মারা যায়। কিন্তু হ্যাঁ, আমার ভাই বোনেরা, আমার ছোটগুলা মানে সব ভাই বোন মারা যাচ্ছে। মানে আমার ছোট একটা না 4টা-5টা মারা গেছে। এই 1 বছর একটা করে বাবু হচ্ছে আমার মার। তো মানে সবাই আমার মারে, আমরা একটা না খালি বোন হতাম দেখে বলতো 8 করে, আমার মাকে বলতো 8 করে। পরে আমার ভাই বোন গুলো যে মারা গেত, আমার আব্বু কাপড় দিতে পারতো না। দেখা গেছে নৌকা নিয়ে কোনো কাজে গেছে, আমার ভাই বোন হয়ে মারা গেছে, বা জ্বর এসে 2 দিনের মধ্যে মারা গেছে। আমার নানুর যে পাঞ্জাবি থাকতো, লুঙ্গি থাকতো, সেগুলো মাটি দিত। তো আমার ছোটটা যখন হলো, তো ও একটু কালো হয়। আমি মনে মনে বলি কি, আমার এই বোনটা যদি বেঁচে থাকে, আমি ভিক্ষা করে হইলেও ওকে লেখাপড়া করাবো, আর ও যা চাবে আমি তাই দেবো। এমন অবস্থা হয়। মানে ছোটবেলায় একদিন আমার মা আমাকে রেখে আমার মা মাটি কাটতে যাইতো। মানে আব্বু মাঝে মাঝে কাজে যাইতো, খোঁজ খবর নাই। 4-5টা ভাই বোন তো খাওয়া লাগে, আমার দাদি সুদ্ধা। মানে আমার মা সারাদিন মাটি কেটে আসে, এসে গোসল করে ওদের একটা টিম ঠিক করে। মানে আমার মা সর্দারের মতো ছিল, টিম ঠিক করে যাচ্ছে। তো আমি ডাকছি কেন, আমার মা আমার এমন ভাবে ডানার মধ্যে মারছে, মানে আমার হাতটাই ভেঙে যায়। আমার ডান হাত ভেঙে যায়। ভেঙে গেলে 2-3 মাস অনেক খারাপ অবস্থা। যখন একটু ভালো হয়, আমার মা বলে উঠোন দিকে একটু পানি নিয়ে আসা, তো হাইটে যাচ্ছে একলাই। আমি মানে গোর খেয়ে আবার হাতটা ফুলে গেছে, ফুলে গিয়ে কান বন্ধ উঠে গেছে ফুলে। কিন্তু তখন প্রাথমিক কোনো চিকিৎসা ছিল না। তো ওইভাবে বড় হইতে হইতে আমি আমার যে ছোট ভাই, আমার ছোটরা যে ছোট একটা ভাই হয়, মানে ভাই হলো 6 নাম্বার। ভাই যেদিন হয়, আমার মা একদিন বিড়ি আনতে বলছে, আমার আব্বু গ্রাইন্ডারি কাটতেছে।
দেখলাম আমার মা বিড়ি নিয়ে আসতে দেরি হচ্ছে, আমার বিড়ি নিয়ে আসতেছে, মানে তখন বিড়ি খাইতো যে, আচ্ছা বিড়ি আনতে বলছে, আমার মার একটু লেট হয়েছে। পেয়ারা গাছের গোড়া দিয়া বডির আচারি ছিল। আমার মা কিন্তু তখন অন্তঃসত্ত্বা, বাচ্চা হবে কিছুদিনের ভিতরে, এমন ভাবে মারছে আমার মা অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেলে আমার চাষি আমার আব্বুরে অনেক বকাঝকা করলো, পানি টানি ডাললো, জ্ঞান ফিরলো। আর কিছুদিন পরেই রোজার মধ্যে আমার মার বাবু হবে। আপনার মার কততম বাবু এটা? আমরা 3 বোন। মারা গেছে কয়টা ভাই? 4 বোন। আমার ছোট মারা গেছে 5টা ভাই বোন মারা গেছে। এগুলো কত? 4টার পর। আচ্ছা, কত বছর বয়সে এক একজন মারা গেছে? একটা বাবু হয়েছে 40 দিন পর আবার বাবু পেটে। আবার কি জন্য মানে কিভাবে সম্ভব এটা? মানে আমি এরকম শুনি, এখন বুঝি, তখন তো বুঝতাম না। এবং আপনার মা বাবা যখন প্রেগনেন্ট থাকে, মানে বাবু হওয়ার পর 40 দিন 1 মাস 1.5 মাস পরে যখন মেন্স হয়, তাদের ভুলের কারণে আবার বাবু পেটে হয়। মানে ছিল না একটু সতর্ক করার মতো? না, ওই মানে একদম চর এলাকা ছিল। আচ্ছা, এই ব্যাপারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, কারণ একটা বাচ্চা যখন মায়ের পেটে আসে তার কিন্তু অনেক ধরনের শারীরিক ট্রিটমেন্ট দরকার হয়, অনেক পুষ্টিকর খাবারের দরকার হয়, অনেক মেইনটেনেন্সের দরকার হয়। না, ওরকম কিছুই ছিল না আমার মার পক্ষে। হ্যাঁ, কিছু ছিল না বলেই তো এটা হয়েছে। 3 বেলা জুটতো না। হ্যাঁ, সেটাই। সো 3 বেলা খেতে হবে, সেই মাকে আরো অনেক অনেক মেইনটেনেন্স আছে, অনেক পুষ্টিকর খাবারের ব্যাপার আছে, এবং এত ফ্রিকুয়েন্টলি যদি বাচ্চা গর্ভে ধারণ করা হয়, এটা যে কি পরিমাণ শারীরিক প্রেসার বা কষ্ট, সেটা আসলে ওই মাই বুঝতে পারে। তারপরে তো আমার বাবা মানে অত্যাচার করতে, হ্যাঁ, কারণ ওদের ওই জ্ঞানটা ছিল না। না, ওই জ্ঞানটা উনি ছিল না। বাট দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট যে একটা বাচ্চা পেটে আসলে সেটার যত্ন, এবং সে মায়ের এবং বাচ্চার দুজনেরই যে পরিমাণ যত্নটা দরকার, ফ্যামিলির থেকে মেন্টাল সাপোর্ট দরকার, তার কিন্তু কিছু মানসিক পরিবর্তনও আসে একটা মায়ের যখন বাচ্চা পেটে আসে। মানসিক সাপোর্ট দরকার, শারীরিক সাপোর্ট দরকার, ফুড ইজ নেসেসারি, এছাড়া অনেক ইম্পর্টেন্ট কিছু মেইনটেনেন্স আছে। তো এই ব্যাপারে হ্যাঁ, যে কারণেই খুব ফ্রিকুয়েন্টলি আপনার ভাই বোনগুলো মারা গেছে। এবং সেটা কষ্টটা কে পেয়েছে? আপনার মা এত কষ্ট করে গর্ভ ধারণ করলেন, হ্যাঁ, সে বাচ্চাগুলো প্রসব করলেন, এবং তারপর সে বাচ্চাগুলো মরে গেল। সবচেয়ে তো কষ্ট আপনার মাই তো পেল, তাই না? শারীরিক কষ্ট, এরকম বাচ্চা মরে যাওয়া, মানে এটার ফিলিংসটা আমি আই কান্ট এক্সপ্লেইন ইট। অনেক কষ্ট। সো একটু কেয়ারফুল, একটু না প্রচুর পরিমাণে কেয়ারফুল থাকতে হবে ব্যাপারগুলোতে। আমি লিসনারদেরকে বলছি যারা শুনছেন, প্লিজ বি কেয়ারফুল অন দ্যাট কেস। জি, বলেন আপনি। তো ভাই হওয়ার আগে যখন পেটে ওই যে মারলো, দেখি আমার মার বাবু হবে, সবাই বলে ওর মার বাবু হবে, মেয়েরা আসে ঘরে ঢুকে দেখে চলে যায়। মানে বাচ্চা প্রসব হলে যে যন্ত্রণা হয়, কিন্তু 12 দিন বাচ্চা হচ্ছে না। আচ্ছা, বাচ্চা হচ্ছে না, ঘরে দরজা দিয়ে আছে, রোজার 12টা আছে, সেদিন আমার মার বাবুটা হলো। সবাই বললো যে আজকের রাত্রে থাকলে মাও মারা যেত, বাচ্চাটাও মারা যেত, মানে একাই হলো। তখন কিন্তু গ্রামে আছে না ওই যে ছোটখাটো ডাক্তার থাকে, সাইকেল নিয়ে চর এলাকায় চিকিৎসা করে, ওরকমও কেউ মানে আমার আব্বু আনে নাই। পরে আমার ভাই হলো, সবাই বললো হাতে পায়ের চারাগুলো মরে গেছে, আজকের রাত থাকলে মা ছেলে দুটাই মারা যেত। পরে ভাইটা হলো। সেটা আমি প্রশ্ন করেছিলাম যে আপনার মায়ের শরীর কি খারাপ হচ্ছিল, দুর্বল হচ্ছিল? হ্যাঁ, দুর্বল হতো, শুকিয়ে গেত, অসুস্থ থাকতো, আবার মাটি কেটেও খাইতো। অ্যামেজিং। এগুলোই হয় আমাদের দেশে। আমাদের দেশে যে অর্থনৈতিক যে জাতাকল, তাতে করে সবকিছুই করতে হবে, সংসার করতে হবে, সেই সংসারের মেইনটেনেন্স চিন্তা করতে হবে, বাচ্চা পেটে ধরতে হবে, সেই বাচ্চা পেটে নিয়ে আবার কাজও করতে হবে। দ্যাটস রিয়েলি স্যাড। কি সমাধান আমার জানা নেই, নিশ্চয়ই কোনো সমাধান আছে। একাত্মতা সবার, আরো অনেক অনেক ইনিশিয়েটিভ। যাই হোক, এদিকে না যাই, আপনি বলুন। আর ওই যে নানু তো ঘরে সৎ মা, আমার নানুর 2টা, আমার নানু নাকি বাংলাদেশে প্রথম নৌকা নামায়। তো নানু হইলো 3 দিয়ে নৌকা বানাইছে। উনি প্রথম নৌকা বানায়? হ্যাঁ, উনি বলে প্রথম 3 দিয়ে নৌকা বানায়, মানে আরিসে আসতো শিকুরি গ্রাম থেকে। বাহ, এটা তো অন্য কোন জেলায় বাড়াইছে কিনা জানি না। ফ্যান্টাস্টিক একটা নিউজ। যাই হোক, আপনি যতদূর জানেন যে আপনার নানি অনেক দূরে দূরের মানুষ বলতো তোমার নানুই প্রথম নৌকার সৃষ্টি। ওনার নাম কি? আমার নাম ছিল আরিফ খান। আরিফ খান। আচ্ছা, কোন এলাকায় ঘটনা? এটা কুড়িগ্রাম। আচ্ছা, কুড়িগ্রামের হয়তো পুরনো মানুষ বা কালক্রমে শুনেছেন, হয়তো অনেকে হয়তো জানেন। প্রিয় শ্রোতা, নৌকার ব্যাপারটা বুলবুলি যেভাবে জানে ও সেভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে যে আমাদের নৌকা বাংলাদেশের এটা শত শত বছরের ঐতিহ্য। এটা অনেক ধরনের নৌকা আমরা দেখেছি, এক এক অঞ্চল ভেদেও নৌকার ডিজাইনের কিছু পার্থক্য আছে। মানে অ্যাজ পার অ্যাজ আই নো যে এটা বহু পুরনো একটা ঐতিহ্য বা বহু পুরনো একটা ট্রেন্ড, এবং এটা আমাদের গর্ব। আর এরকম কিছু নমুনা, কিছু এক্সেপশনাল ডিজাইনের এবং বহু প্রাচীন কিছু নৌকার নমুনা হয়তো আপনারা আমাদের জাতীয় জাদুঘরে গেলেও দেখতে পারবেন। ওকে, তারপরে আমার মারও হেলথে চাকরি হয়, মানে সরকারি চাকরি, সেটাও আমার নানু নিতে দেয় না। নিতে দেয় না, মেয়ে মানুষ চাকরি করা লাগবে না, তার খালি ছেলে একটা মেয়ে। মানে তখন হয়তো বা 5-6টা ভাই ছিল,
আর আমার নানুর যে নৌকা বাইতো আমার আব্বু বাইতো। নৌকা যখন 3 দিন 1 দিন 1 সপ্তাহ সফরে যাইতো, ওই নৌকার একটা ভাগ হয় কি মাল্লা, মানে মালিকের অর্ধেক থাকে আর অর্ধেক আর ছেলেরাই থাকতো, মেয়ে জামাই যেই থাক তাদের একটা মাল্লাদের ভাগ হয়। ওই ভাগটা আমার আব্বুকে দিত না। মেজু মামা থাকতো, বলতো কি পাড়াই দিস, চাল ধান আটা মাটা পাড়াই দিই। আমার বড় আপু বলে একদিন গেছে কি নাকি মনে করে আমার মামা বলে আমার আপুরে দৌড় মারছে। পরে কি আইসে এক জগ পানি নেয়, আমার আপু কি করছে রাগে টেলাই টিবল পরে জগটা থুয়ে বাড়িতে এসে পড়ছে। এতে ওই যে মনে করেন ঘরে খাবার থাকতো না, টাকা ঠিক মতো দিত না, আর বলতো আমার আব্বু কাম করে না। তখন মনে করেন আমার মা মাটি কাটতে বাধ্য, কারণ না তার বাপের বাড়ি থাকলে কি হবে, আর আমাদের জমি জমা আছে, মানুষই খাচ্ছে, আমার আব্বুর আবাদ করার বুদ্ধি নেই, মানে টাকা তো লাগে, কি করে টাকা জমায় উনি জমিগুলা চাষ করবে। আমার মা এত রাগি ছিল আর আমি এত দুষ্টামি ছিলাম, একদিন আমার চিকা গাছের লোকে বাইন্দা দিচ্ছে ভাত খাবার না দিয়ে, ওই গাছের লোকে বাইন্দা দিচ্ছে ভাত খাবার না দিয়ে, সবাই ভাত খাচ্ছে, আমাকে খেতে দিচ্ছে না, বাইন্দা রাখছে। দুষ্টামি কি বা করছি। পরে আমার চাচতো বোন, যে চাচা, আমার তো একটাই চাচা ছিল, মারা যায়, সেই চাচতো বোনও মারা গেছে, কিন্তু সেটা তখন বেঁচে ছিল, আমার বলে ছুটে। আমার মা এমন মারতো, আমি একদিন কান্না করতেছি, আমার আব্বু কি করছে আমার এমন আচার দিছে যে আমি পায়খানা প্রসাব করে দিছি, আমার চোখ দুইটা বলে কপালে উঠে গেছে, আর আমার মেজু বোনটা, মানে আমার যেটা বড়, সেটাকে ফেলে দিতে গেছে। মানে এত প্রচুর অত্যাচার করতো? হ্যাঁ প্রচুর, মানে কানলো কেন, ধরলি না কেন, আর আমার মেজু বোনটাকে নিয়ে ফালাই দিতে গেছে। পশ্চিমে আমাদের একটা লম্বা ক্ষেত ছিল, 10 মিনিট হাঁটলে ওই ক্ষেত শেষ হতো না, একবার সেই মাথায় ফেলে দিতে যাচ্ছে, আর আমাকে তো ওইভাবে আদা মরা বানাই দিচ্ছে, আমার বলে কোনটা জ্ঞান নাই। পরে আমার চাষি মোতা ধারুতে আমার আব্বুকে বাইরেছে, পরে আমার আপুরে যায় নিয়ে আসছে, তার থেকে যে আমার চোখটা একটু হইলো বড় আর আমার গাটা একটু হইলো বোঝা, সে থেকেই। পরে বড় হইলাম, দেখলাম যখন আমার ছোটটা হইলো, আমার নানু একবার আমার মাকে নিয়ে গেছে, আমি রাত করে যে আমার ছোট বোনটা নিয়ে আমার মার সাথে ঘুমাইতাম, আবার সকালবেলা এসে পড়তাম, ধান চাইল আব্বু সব বেঁচে ফেলাইতো, 2 দিন 3 দিন না খেয়ে থাকতাম। এরকম করতে করতে মনে করেন আব্বু একবার টাঙ্গাইল নাকি শুনলাম বিয়ে করছে, পরে আমার মা আমাদেরকে নিয়ে কুড়িগ্রাম যায়, এই শহরে থাকবে না, তার বাপে দেখে না, ভাইয়েরা দেখে না, স্বামী এরকম করে চলে যায়, উনি কাজকর্ম করবে, আমাদেরকে মানুষের বাড়িতে কাজ করতে দেয়। মানে বাড়িতে এমন অবস্থা হলো, মার গয়না বেচতে বেচতে, সাজের খেতা বেচতে বেচতে, হান্ডি পাতিল বেচতে বেচতে, আমাদের যে ভালো ভাত রান্না করে খাবো ভালো একটা পাতিলও ছিল না, সব বিক্রি করে দিত। হ্যাঁ সব বিক্রি করে দিল। আর ওই যে ভাই, যেটা বড় ভাই চলে আসলো, বুদ্ধি দেখে দেয় দিল, মানে ওরে খুঁজতে খুঁজতে আসতো, জমি বেচে আমার আব্বু চাউলের ব্যবসা করতো, ঢেকিতে আমরা ধান বাই না, চাইল বানায় মাথায় করে নিয়ে 2 বোনে দিয়ে আসতাম, তখন বয়স অনেক কম, আধমন করে চাল উঠাই দিত, নিতে পারতাম না, নিয়ে অনেক দূর হাঁটে হেঁটে আব্বুরে দিয়ে আসতাম। তো আমার আব্বু কি করতো, একবার শুনছো ভাই মারা গেছে, আবার শুনছি অ্যাক্সিডেন্ট করছে, 2 বার খেত বেচে ওই টাকাগুলো হারাই ফেলছে, হারাইতে হারাইতে এখন জায়গা জমিনও নাই, মানুষের খেতে চাষ টাস করে খায়, গেন্ডারি আবাদ করতো, গেন্ডারি চোরা বানায়, বিকেল বেলা ঝুরবো সব, বিকেল বেলা মানে গেন্ডারি ফালাই দেবো, সকালবেলা ঝুরিয়া তাকে কি করবো, মানে আর কি আবার বিকেলে ভাঙাইবো, ওই আমার আপাও আমরা সাথে সাথে যাই বানতাম, সহযোগিতা করতাম। ওই যে কষ্ট করে আমার আপু শুনলাম একটা, মানে আমার আপু একটা আমাদের গ্রামের একটা ছেলের সাথে সম্পর্ক করে, সম্পর্ক করলে গ্রামের বাড়ি একজনের সাথে একজন কথা বলে যা হয়, তখন কিন্তু আমার আপু বেশি বড় না, এনে অনেক কথা বলা বলি হয়, হইলে ওই ছেলের বাবা কি বলে, কয় ওমরের, আমার আব্বুর নাম ওমর আলী, কয় ওমরের হইলো 5টা 6টা মেয়ে, ওর মেয়ে আমি আনবো, আমার 5টা 6টা ছেলে, মানে এরকম কোনো কিছু কথা বলে, কথাটা আমার মাথায় খুব পিন করে, তখনই মানুষ বলা বলি করে না, আমার মাথায় খুব পিন করে, পিন করলে আমার আপুরে আমার মামা একটা ছেলের সাথে বিয়ে দেয়, মানে ছেলে ভাই বউয়ের সাথে খারাপ সম্পর্ক, আরেক ভাইয়ের শালির সাথে বিয়ে, যে বরযাত্রী যাবে সেই ভাই বউ যেতে দেয় নাই, যাইতে না দিলে মধ্যরাত্রে আমার মামা এসে আমার বড় আপুকে নিয়ে সেটার সাথে জোর করে বিয়ে দিল, ছেলে তো পরের দিনই ভাগ, আরেকটার সাথে সম্পর্ক, এটা নিয়ে অনেক কিছু খারাপ কিছু হলে আমার আপু গেল ঢাকা এসে বললো, মানে আমার ফুপুর কাছে জোর করে বিয়ে দিয়েছিল, জোর করে রাত 3টা বাজে ডাইকে না, সেখানে তো বিচার সালিশ হচ্ছে, সেটা তার সম্পর্কে ফুফাতো বোনের, ঘটনাটা কি ছিল বলেন তো, আমার আপু অন্য একটা ছেলের সাথে প্রেম করে, মানে প্রেম করেই তো অপরাধ, এখন মানুষে আবার ওই ছেলের বাবাকে বলে কি, তো ওর মেয়েগুলো তো ভালোই, তুমি ওর মেয়েটাকে ছেলের বউ করে আনো না কেন, আনলেই তো হয়, বউ করে আনলেই তো হয়, তারপরে ওই যে বলে যে ওর 3টা 4টা মেয়ে, আমার 6-6টা ছেলে, আমি ওর মেয়েকে কেন আনবো না, বা ওর মেয়ের বাতান, পরে কথাগুলা মানুষের যে বলা বলি করে আমার মাথায় খুব আঘাত লাগে। আর আমার আপুরে কি করে, ওই যে প্রেম করছে, অপরাধ হয়ে গেছে, তার এক বোনের ছেলে, তার ভাই বউয়ের সাথে খারাপ সম্পর্ক, কিন্তু বিয়ে ঠিক হয়েছে, এখন বরযাত্রী যাবে যেটা দিচ্ছে না, ওই যে ভাইয়ের বউর সাথে খারাপ সম্পর্ক, তারা লুঙ্গি মুঙ্গি টেনে ধরে রাখছে, ওরা সেখান থেকে ছুটাই মুটাই বিচার টিচার বসছে, এরা 3টা বাজে আমার বোনকে বিয়ে দিচ্ছে, আমার আব্বু জানে না, আমার মাও জানে না।
আমার মা বলছে ওকে ডেকে কই নিয়ে যাস, কই যেখানে খুশি সেখানে নিয়ে যায়, এটা তোমার দেখার বিষয় নেই। নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেয়, কিন্তু ওই স্বামীর সংসার আমার আপারও হয় না, ছেলেটারও হয় না। যাই হোক, পরে মনে করেন অনেক উপপাত নিয়ে আমার আপু ঢাকা আসে। ঢাকা এসে এক বাড়িতে উঠে আমার ফুপুগো বাড়িতে আসার ওখানে জন্য। কি হয়, সংসার করতে পারে না, ছাড়াছাড়ি হয় নাকি? মানে ছেলে আপুর সাথে সংসার করে না, করবে না, ওকে, ওই ভাই বউর সাথে কারণ সংসার তার তো করে। অন্য জায়গায় সম্পর্ক ছিল। তার অন্য জায়গায় সম্পর্ক ছিল, আবার শুনছে আমার আপু আরেকজনের সাথে সম্পর্ক করে। চলে আসছে, চলে আসলে ওই যে গ্রামে স্বামী নিয়ে না খাইলে যেরকম খারাপ খারাপ কথাবার্তা হয়, আর আমার আপু কি করে 150 টাকা সুদে নিয়ে ঢাকা আসে। বোটবাজার 150 টাকা তাও সুদে নিয়ে ঢাকা আসে। সে হলো বোটবাজার আমার ফুপুর বাড়ি। আমার ফুপুর বাড়িতে আসে এক কাকার সাথে, সে এক বাড়িতে থাকে। এক বাড়িতে থাকলে সেই চাষি কষ্টের কথা শুই না চাকরি দিয়ে দেয়। আচ্ছা, চাকরি দিয়ে দেয়, গার্মেন্টসে চাকরি দেয়। গার্মেন্টসে চাকরি দিলে তার 2 মাস পর আমি এসে পড়ি। আমার মা বলে ও রাত্রে দিনে ডিউটি করে, রান্না করে খেতে পারবে না, তুমি ওখানে গেলে। আর আমি লুবে লুবে আসি, কারণ বড় পারে অনেক ভালোবাসি, লুবে লুবে আসি, পড়ালেখা করাবে। আর আমি ছোট থেকে খালি কি মনে করতাম যে আমার কেউ যদি পালক নিত, মানে মারি খাইতাম না, আমার যদি লেখাপড়া করাইতো, আমি অনেক বড় কিছু হতাম। হইয়া যে আমার পালতো তাকে আমি দেখাশোনা করতাম, আর আমি আমার মারও কষ্ট দূর করে দিতাম। কারণ আমার মা প্রচুর কষ্ট করতো, এত কষ্ট করতো, আমি আমার মার গায়ে ব্লাউজ দেখতাম না। আচ্ছা, দেখতাম অন্য মানুষেরা ব্লাউজ পরে, আমার মা ব্লাউজ পরে না। অন্য মানুষেরা ভালো ভালো কাপড় পরে, আমার মার পরানো অনেক ছেঁড়া ছেঁড়া কাপড়। আর আমার আব্বু অনেক মারধর করে। খালি আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম আমার যদি কেউ পালক নিত, আমার যদি কেউ পালক নিয়ে লেখাপড়া করাইতো। ঢাকায় এসে চাকরি নেই। প্রথম যেদিন আমি আসি, আমার একটা অফিসের গেটে যাইতে বলে। আমি যাওয়ার পথে এক কাপড়ের সাথে দেখা হয়, তার নাম আসিয়া। সে নিয়ে আমার অন্য অফিসে চাকরি দিলে, এদিকে তো খবর হয়ে গেছে আমি ওই অফিসে যাইনি, মাইকিং করা হয়ে গেছে। কারণ মাইকিং করা হয়ে গেছে, আমি হারাইয়া গেছি। এটা 9টা বাজে বাড়িতে গেছি, চাকরি হয়েছে, আর মারধর করে নাই। রইলে আমার বরফর বিয়ে হয়ে যায়। পরে আমরা এই বুট মিল এলাকায় ভাড়া থাকি। কোন এলাকায়? বুট মিল এলাকায় ভাড়া থাকি। যে বাড়িতে ছিলাম ওই বাড়িতে বরফর বিয়ে হয়। আমার বরফর বিয়ে হয় কেমনি, বরযাত্রী 3 দিন যায় ফিরে আসে, আমার আপুকে দেয় না। কেন দেয় না? মানে ময়মনসিংহে এক ছেলে পছন্দ করছে, ছেলে কালো। মানে দুজনের কোনো সম্পর্ক নাই, পছন্দ করে বিয়ে। মানে যে বাড়িতে ছিলাম উনি এক ভাইয়ের বউ বিষ খেয়ে মরছে, আরেক ভাইয়ের বউ চলে গেছে। বরযাত্রী 3 দিন যেদিন দেয় না, ওই দিন মানে আমার দুলাভাই নেতা বেতা নিয়ে যায়। বরযাত্রী দেয় না মানে? বরযাত্রী যায়, মেয়ে দেয় না। মেয়ে দেয় না। আচ্ছা, যে বাড়িতে থাকি ওই বাড়িদেরকে কাকা ডাকি। আচ্ছা, এটা কোন মেয়েটা? আপনার বোনের? আমার বড় বোন। আচ্ছা, আমার বড় বোন তখন চাকরি নিয়েছে 5-7 মাস পর। তো ছেলেরা দিন নেতা বেতা নিয়ে যায়। আজকে যদি একে না দেয়, এরা 3 বোন চাকরি নিছে, এর মধ্যে আমার মেজুটাও চাকরি নেয়, মানে 2 মাস আগা বাঁচা 3 বোনে চাকরি নিয়ে নিই। যে এই 3টাকে আমরা 3 জন আছি, মানে আমার দুলাভাই তালতো ভাই আছে একটা, ফুফাতো ভাই আছে একটা, আমার দুলাভাই 3 জন আমাদের 3টারে আটকে নিয়ে ময়মনসিংহ চলে যাবে। পরে বিয়ে দেয়, কারণ নেতারা তো তাদের সাথে কথাবার্তা বলে, বিয়ে দেয়, বিয়ে হয়। কিন্তু ওই বাড়ির একটা ছেলে জেলখানায় থাকে। জেলখানায় থাকলে 10 বছর পর জেলে থেকে এসে আমার পিছে লাগে, আমরা সেখান থেকে চলে যাই। আপনার পিছে লাগে মানে আমার সাথে সম্পর্ক করতে চায়, বা প্রেম করতে চায় না, বিয়ে করতে চায়। মানে তখন আমি এসব বুঝি না। বয়স কত তখন? আমার বয়স 11 চলছে। আচ্ছা, 11 মাঝামাঝি। তো আমাকে নিয়ে এসে ভাড়া থাকি। ভাড়া থাকলে কয়েক মাস পর আমার মাকে আনে কেমনে? আব্বু রাজমিস্ত্রির কাজ করতো। এখন বুঝি রাজমিস্ত্রির কাজ তো প্রতিদিনই হয় না, মাঝে মাঝে গ্যাপ যায়। তো আমার আব্বু রাজমিস্ত্রির কাজ করতো। আমি, আমার মেজো বোন, মামাতো বোন, আমার আব্বু, আমার ছোট মামু ভাড়া থাকতাম একসাথে। আমি আমার আব্বুর বুকের মধ্যে ঘুমাইতাম চাকরি করে। তো আমার আব্বু যখন ওই যে তাস খেলতো অবসর সময়, আমার ছোট মামার সাথে এক পর্যায়ে ঝগড়া হয়, মানে মারামারি পর্যায়ে। আব্বু, আমার এক মামা, যে আমার তো 9টা মামা, মানে 9টা আপন মামা, আমার 9টা আপন মামা। যাই দেখে আমার যে ছোট 3 ভাই বোন, 3 ভাই বোনই অসুস্থ, সবগুলোর আমাশা হয়েছে, আমার মাও অসুস্থ। কিন্তু আমার আব্বু বাড়িতে টাকা দিচ্ছে না। আচ্ছা, ঠিক মতো কাজ করতেছে না, টাকা দিচ্ছে না। এগুলা খায় কি বা কিভাবে কি হয়? মামারা বুদ্ধি করে মাকে বেড়াইতে আনলো। বেড়াইতে আনা মানে এদের একটা পরিকল্পনা ছিল, বেড়াইতে আনবে কিন্তু আর দেবে না। আচ্ছা, আব্বু বাড়িতে যায়, মাকে নিয়ে আসে। তখন আমার বড় আপু প্রেগনেন্ট থাকে, আর আমার মাকে যেতে দেয় না। যেতে না দিলে তখন তো মাকে নিয়ে, মানে যে ফ্যাক্টরিতে চাকরি করি, 9 মাসের ওভার টাইম বাকি, 1 মাসের বেতন বাকি। অন্য অফিসে অন্য অফিসে চাকরি নেই তখন। আচ্ছা, হ্যাঁ বলেন। তখন মনে করেন যে তখন আমার বেতন ছিল 800। অন্য অফিসে অফিসে চাকরি নেই, চাকরি নিলে সেখানে বেতন ধরে হইলো গিয়া 2400। আচ্ছা, 2400 বেতন ধরে। বেতন ধরলে সেই টাকা টুকা দিয়ে দেয় না। মানে এমনও দিন গেছে না খাইয়া,
5টা বা 6টা ভাই বোন নিয়ে 2টা রুম ভাড়া কি দিয়ে কি করে খাই, মানে বাকি বুকি দিয়ে কষ্ট করে চলতে 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 ওভার টাইম নিয়ে ভাইয়া মাসে 18 দিন রাত 2টা পর্যন্ত ডিউটি করতাম। রাত 18 দিন 2টা পর্যন্ত ডিউটি করতাম। আমার এমন হইতো ভাইয়ের আসলে আমারে কাঠনের ভিতরে পড়ে রাখতো। কিসে? কাঠনের ভিতরে। কেন? ছোট মানে আমি এমন করতাম, আমারে সুতো ভাঙাইতে দিচ্ছে হেল্পারি করতাম, সুতো ভাঙাই মানে আমি সেলোয়ার খুলে দিয়ে হাঁটা দিতাম, নিজে হাফ প্যান্ট, সবসময় আমার নিজে হাফ প্যান্ট থাকতো, মানে সেলোয়ার ভালো লাগে না হাঁটতে, খুলে দিয়ে হাঁটা দিতাম। আচ্ছা। আমার ছোট বইলা মাথায় স্কার্ফ বাইনা দিত, গায়ে উন্না দিয়ে দিত। আমি কি করতাম, আমি উন্না পরবো কেন, উন্না মানে ছেলেদের মেশিন এর সাথে বাজায় শুয়ে চলে গেতাম। আচ্ছা। আমাদের একটা মনুভাই ছিল, মানুষ বলতো যে মনুভাই তোমার পাগলে উন্নত হয়ে গেছে, মানে বুঝতে পারতো যে মেয়েটা ছোট, তখন মনুভাইয়ের ডাক্তার মনুভাই তোমার পাগলে উন্নত হতে চলে গেছে। ওই উন্না টুকাই নিয়ে আবার দিত, ধরে তো বাইর করে দিবে, উন্না ফেলে দিস কেন, সেলোয়ার খুলে ফেলিস কেন, মান সম্মান বুঝিস না, খুলিস না। এরকম করতে করতে মনে করেন যখন বোনগুলো আসলো, আসার পর আমি যে নতুন অফিসে চাকরি নিলাম, 2-3 হাজার টাকা বেতন পাই ভালো। আব্বু আসলো, এর মাঝে 2-3 বছর কেটে গেছে। আব্বু আসলো মাকে নিতে, সেদিন আমি 3175 টাকা বেতন পাই। দেখি আমার আব্বু রাত্রে আসছে, সকালে চলে যাচ্ছে। আমার আব্বার ফুফাতো ভাই সাথে আসে মাকে নিতে। তারা কি পরামর্শ করে জানি না, আমার বড় আপা বলে কি জায়গা জমি বিক্রি করে তোমার কাছে এসে পড়বো, মামাদের কাছে এসে পড়বো, এসে এখানে জায়গা জমি রেখে সবাই মানে আমার আব্বু জায়গা বিক্রি করে ঢাকা আসবে, আসলে আমার আব্বুর একটা ছোটখাটো দোকান দিয়ে দিলে আমরা ভালো অবস্থা চলতে পারবো। সেখানে যে কি পেছাল লাগে জানি না, আমার আব্বু আর আসে না। আমি যখন 2002 সালে 5 মাসে ইপিজেডে চাকরি নেই, চাকরি নেওয়ার পর যেদিন চাকরি নেই সেদিন মনে করেন ওই একটা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পর্ক হয়। মানে আমি যখন 2002 সাল 5 মাসে আইন শৃঙ্খলা বাহিনী বলতে তো বাহিনী মানে তো বিশাল বড় ব্যাপার, মানে সেনাবাহিনী, মানে সেনাবাহিনীতে কর্মরত কারো একজনের সাথে আমার সম্পর্ক হয়। আচ্ছা দাঁড়ান, কি ধরনের সম্পর্ক এগুলো এখনো শুনতে পারছি না আমরা, কারণ আমাদের এখন ব্রেক নিতে হবে। নিয়েছিলাম যে আপনি যখন সাভারে আসলেন, আর্মিতে কাজ করে এরকম একজন মানুষের সাথে আপনার একটা সম্পর্কে নানা হতো। আচ্ছা, ইয়ং বয়সে তার সম্পর্কে নানা হতো কিভাবে? সে হলো আমার মামার মামা শ্বশুর। মামা শ্বশুর। চাকরি নিলাম যেদিন ইপিজিতে, ওই দিনই ছেলেটার সাথে পরিচয় হলো। এর মাঝে আমরা কবিরপুরে একটা জায়গা কিনি, সেটা আমার মামারা ফেরত নিয়ে আমাদের কালিয়াগুড়ির একটা জায়গা নিয়ে দেয়। সেই জায়গাটার প্রশ্ন পরে আসি, যাতে ওই জায়গাটা শুধু টাকা নিয়ে কিনি। কিনলে সেখানে ঘর তোলা চলছে, আমার চাকরিও চলছে, ভাই বোন গুলারে ছোট 3টা ভাই বোন স্কুলে ভর্তি করে দিলাম, 2 বোনে কর্ম করি। ওই যে আমার বড়পুর যে বিয়ে হলো, এখন তাদের মেয়ে রাখার জন্য আমার মাকে আর যেতে দিল না। তো আমি যখন ইপিজেডে চাকরি নেই, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সম্পর্ক হয়। কিছুদিন পর আমি তার সাথে 5 বছরের সময় নিই। 5 বছরের ভিতরে আমি আপনার সাথে কোনো ঘনিষ্ঠতা হতে পারবো না, আমার ভাই বোনদেরকে মানুষ করতে হবে। 5 বছর? হ্যাঁ। তো কিছু টাকা পয়সা জমায় আমরা 2 বোন আমার আব্বুর কাছে যাই, যে হয় আব্বুকে নিয়ে আসবো, ঘর দেওয়ার জন্য কিছু টাকা জমায় চলে যাই, হয় আব্বুকে নিয়ে আসবো না আমাকে পাঠাই দেবো। যাই দেখি আব্বু 3 দিন দিয়ে বিয়ে করছে। আচ্ছা, আব্বু 3 দিন আগে বিয়ে করছে? 3 দিন আগে বিয়ে করছে। মানে আপনার মায়ের সাথে কোনো ঝামেলা ছিল কি আব্বু? ঝামেলা বলতে ওই যে বেড়াইতে আনার কথা বলে আনছে আর দিচ্ছে না, সেখানে তো গ্যাপ হয়ে গেছে 2-3 বছর। মানে সবাই চেষ্টা আছে আব্বুকে আনতে, ওই যে চাষমাস খেলে ঠিক মতো কাজ করে না, আর ওই জায়গায় তো কোনো উন্নত এলাকা না, 6টা সন্তান নিয়ে সে 8 জন মানুষের সংসার চালাইতে পারে না। মানুষের খেতে কাজ করতে 10 টাকা কেজি চাচ্ছিল। তো যাই দেখি হঠাৎ করে আব্বু 3 দিন ধরে বিয়ে করছে। বড়টা তো অনেক কান্নাকাটি করলো, মানে আমরা নাই রেখেছি কুড়িগ্রাম, দেখলাম বিয়ে করছে, অনেক কান্নাকাটি করলো। করলে আমার আব্বুর বাড়িতে উঠলাম না, আমার নানুর বাড়িতে ছিলাম, তখন আমার নানু জীবিত। বিয়ে করে কি বউ নিয়ে আসছে কি বাড়িতে? ঈদের 1 দিন আগে গেছি, দেখি 3 দিন আগে বিয়ে করছে। পরে আমার আব্বুর বাড়িতে আমরা যাই না, আগে আমার নানু বাড়িতে থেকে আসে পড়ি। আসলে এর সাথে মার সাথে অনেক কথা কাটাকাটি হয়, আর আমার দুলাভাই মামারা যেতে দেয় না। এভাবে 2-3 বছর চলে যায়। আমার মা আমাকে নিয়ে শহরে কেস করতে যায়, আমি সাথে যাই। মানে বাবার এগেইনস্টে কেস করবে? এগেইনস্টে কেস করবে, মানে আমাকে নিয়ে যায়। তখন তো টাকা পয়সা নেই, 2 বোনে মনে করেন এবার এসে 3-4 হাজার টাকা বেতন পাই, খাওয়া দাওয়াই চলে না, তখন তো হাতে কোনো টাকা পয়সা নেই। কেস করতে যাই, এক বয়স্ক লোক, তখন 40 বছর হবে, আমার বয়স 11 থেকে 12। ওই মানে আমার মাকে এমন ভাবে কথা বলে, মানে আমার মা বললো, পরের দিন বললো যে আমার কেস টেস্ট লাগবে না,
ও বিয়ে করছে, ওর সংসারও করে খাক, আমার মেয়ের কি ইজ্জত খাওয়া মনে কি আমি। মানে লোকটা আমার মাকে এইভাবে বলে, মানে আমাকে খারাপ প্রস্তাব দেয় আর কি, টাকাও চায় আবার খারাপ প্রস্তাবও দেয়। পরে আমার মা আর কেস টেস করে না। তো আমার নানু আমার মাকে নিতে আসে যে আমার মেয়ে আমাকে দিয়ে দাও, তোমরা কি করবা করো, আমার দেহের বিষয় নেই। তাহলে আমার মাকে যদি আমার নানু নিয়ে যায় তাহলে আমরা কি করব। পরে আমি আমার নানুরে বুদ্ধি খেটাই তখন এই কথাটা বলি, নানু তুমি আমার মার জন্য যা করছো তার দিকে আমি যদি বেঁচে থাকি তোমার দিকে বেশি করে দেখাবো। ছোট ছোট ভাই বোন মারা গেছে, তাদের প্রতি চিন্তা বেঁচে আছে, মায়াই আলাদা। আমার ছোট বোনটা হলে তো পালকই দিতে চাই, পালক দিতে দিই না আমরা, খুব সুন্দর হয়, ফুটফুটে হয়। ভাইও তো একটাই, নিতে দেই না, কই আমি তার থেকে বেশি কিছু করে দেখাবো বলে আমার মারে নিতে দিই না। আমার মারে আর চাকরি করতে দিই না। আমরা 2 বোন চাকরি করে 3টা ভাই বোন স্কুলে ভর্তি করে দিলাম। 4-5 বছর ভালোই রইলাম। 2007 সালে ওই ছেলের সাথে মানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তো আমার 2 সালে সম্পর্ক হলো। আইন শৃঙ্খলা বাহিনীতে কাজ করতেন এমন একজন মানুষের সাথে? হ্যাঁ, কাজ করতেন এবং তিনি আর্মিতে কাজ করতেন এবং সম্পর্কটা হলো কি আপনার নানা? হ্যাঁ, এখন পর্যন্ত এতটুকুই জানি যে সম্পর্কের জের ধরে উনি আপনার নানা হতো, নানা বলেই ডাকতেন তাই তো? কিন্তু উনি আবার ইয়াং, মানে বয়স্ক। বয়স কেমন? বিয়ে করে নাই? না, বিয়ে করেন। বয়স কত? 30-এর মধ্যে ছিল? 30-এর মধ্যে ছিল। 30-এর মধ্যে ছিল। জি। আমাদের বাড়ির আশেপাশে ওনাদের কাঁঠাল আছে, ছুটি পেয়ে ওনার বড়টার সাথে কাঁঠাল কাটতে যায়। রিক্সায় আমি বসে থাকি, আমার ডাক দেয় এদিকে শুন। রিক্সায় বসে থাকি, পরে আমার বলে চল আমার সাথে ঘুরতে যাই। কে? আমি তোর ভালোবাসি। পরে আমি কিন্তু তখন বুঝি না, আমি ডাইরেক্টলি বলি আপনি যে আমার ভালোবাসেন, আপনি কি আমার বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে করবো। পরে বললাম যে আপনারা তো ধনী মানুষ, আমাকে তো মেনে নেবে না, আপনার মান সম্মানের ব্যাপার আছে না? কয় না, মান সম্মানের কোনো ব্যাপার নেই, আমি মেনে নিলে সব ঠিক। মানে আমি ছোটবেলায় দিকে মানে টেটনা ছিলাম, মানে জিনিসটার গভীরতা না বুঝলেও ওই জিনিসটা ফটফটায় বলে দিতাম। আচ্ছা। পরে আমি নবীনগর তার সাথে বেড়াইতে আসি। একদিন আমাকে নিয়ে হোটেলে যায়, 2 দিন উনার এক বন্ধুর বাসায় যায়। কিন্তু এমন ছিল এই কয়েক বছরের ভিতরে, মানে আমি যে উনার সাথে একটা বিছানায় বসে আছি, উনি আমাকে টাচ করতো না। আচ্ছা। শুধু বলতো তোকে কি বলবো, তুই তো অনেক ছোট, তুই বাড়িতে বলে দিস না, আমাকে না। মানে আপনাকে যে প্রস্তাব দিল আপনি রাজি হয়েছিলেন? হ্যাঁ, রাজি হয়ে গেছি। আচ্ছা, রাজি হয়ে গেছি। মানে আব্বু নাই, মানুষের দেখতাম আশেপাশে সম্পর্ক টম্পর্ক করে, তাদেরকে মজা কিনে এনে দেয়, ঘুরতে নিয়ে যায়, অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে যায়, ছাতা মাথায় এনে দেয়। মানে আমি ভাবতাম এটাই মনে হয় সম্পর্ক। আচ্ছা। কিন্তু ও কিন্তু আমার এইসব দিত না, কিছুই দিত না। তাহলে কি করতে? পরে আমার বেড়াইতে নিয়ে গেল, আমি যে এখন বুঝি ওটা হোটেল। একদিন আমার হোটেলে নিয়ে যায়, মানে ও যেন বাহিরে কি করে, ওর একটা বন্ধু আর কি, ওখানে গেতে গেলে সাইন টাইন নাম টান যা লাগে। এখন হোটেল লোকটা বলতেছে কি, ইনি তো বিভিন্ন সময় বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে আসে, আমাদের ম্যানেজ করতে হয় না, মানেটা কি? পরে বললো না না না, এটার কেস অন্যরকম। বসলে ওই দিনও আমি বিছানায় বসে আছি, আমার কিছু বলে না, আমার শুধু বলতে মাথা চুলগুলো হাতাই দিই। তাহলে তো তার সাথে কোথাও আমি আবার বন্ধু বান্ধবীর সাথে যে আলাপ করতাম, বলতো কি দেখবি তোর গায়ে টাচ করে কিনা। আচ্ছা। বলতাম না, তাহলে সমস্যা নেই, মানে তার সাথে তাহলে তো যেখানে সেখানে যাই, তাহলে সমস্যা নেই। কিন্তু আমি তার প্রচুর ভয় পেতাম, যেমন লম্বা চোরা, স্বাস্থ্য মোটামুটি ভালো, আর বয়সও অনেক বিশেষ, চোখ দুটা ইগল পাখির মতো। ইগল পাখির মতো, মানে লাল লাল, কালো হইলো চেহারাটা ভালো। আর ও আমার ভয় পেতাম ছোটবেলায়, এখন বুঝি ছোট বলে টাচ করতো না। তো এর মধ্যে যদি 5-6 বছর কেটে যায়, আমার আব্বু একদিন আসে। আমি আমার আব্বুর একটা মেয়ে হয়, আমি মেরে ফেলার জন্য খুব চেষ্টা করি। আমি এটা বলি যে যেখানে আমার ছোট বোনের নাম বলি, যেখানে আমার পরি আর আমি আমার বাপের বুকের উপর শুয়ে থাকবো, সেখানে ওই মেয়েটা শুয়ে থাকবো কেন? আমার এই গৃহবন্দী করে রাখে গাজীপুরে আমার আফা, যেহেতু গেলে সত্যি সত্যি মেরে ফেলবে। 5-7 বছর পর আমার আব্বু আসছে, আমার ফুপা আসছে, আমার মামা আসছে, আর কি অনেক গ্যাঞ্জাম চলে, তাদের ভিতরে বিয়ে করছে। একদিন আমি তখন 2006 সাল জানুয়ারি মাসের 19 তারিখ আমি অফিস থেকে যাচ্ছি, ছেলেটা আবার বিদেশ চলে যাবে, হংকং চলে যাবে। আচ্ছা। আমি ওর চাচতো ভাই বউ বাঁচতে বসতে মানুষের কাছে শুনতে পারি, কিন্তু আমারও বলে নাই, তখন তো মোবাইল ছিল না। আচ্ছা, আপনার নানার কথা বলছেন? হ্যাঁ, নানার কথা বলছি। আচ্ছা, নানা আসলে নানা না, নানাকে সম্পর্কের খাতিরে নাম ধরে, সম্পর্কের খাতিরে নানা বলে। আচ্ছা, কিন্তু তার সাথে আপনার প্রেম হয়েছে? তার সাথে প্রেম হয়েছে। পরে ওই যে 6 সালে জানুয়ারি মাসের 19 তারিখে আমি অফিসে যাই, 7টা বাজে আসি। আসলে ওই লোকটা বাজারে থেকে আমার পিছু নেয়। বাজারে থেকে আমাদের বাড়িতে যেতে 7-8 মিনিট লাগে। সেখানে মনে করেন বাতি বুত্তি নাই, একটু রাস্তা আর একটু বাগান টাগান, বাম পাশে ধান ক্ষেত, ডান পাশে গজারি বাগান, কাঁঠাল বাগান, এরকম। তো উনি আমার সাথে হেঁটে যাচ্ছে, কারণ উনি বিদেশ চলে যাবো, উনির সাথে আমার কথা বলা দরকার, কারণ উনি তো আমাকে খারাপ কিছু বলে না, আর তখন আমি খারাপ ভালো বুঝিও না। মনে করেন তখন তো আমার 12-13 বছর 14 বছর চলে। আমি ওর সাথে যাচ্ছি,
তো কাঁঠাল বাগানে ওখানে ঠুম করে দাঁড়ালো, আমি সুযোগ পাইলাম কথা বলার জন্য। ওকে। সবাই বলে ও কথা কম বলে, সবাই বলতো ও কথা কম বলে। তো রাত্রে 7টায় ছুটি হয়েছে পিজের থেকে, আমাদের বাড়িতে যেতে 1.5 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা, 8:30 9টা বাজবে। তো উনি দাঁড়াইছে ফাঁকা জায়গায় দাঁড়াইছে, কথা শুন শুন। আমি বললাম, বললাম মনে করেন কান্না করতেছি, আপনি বিদেশ চলে যাবেন, আমাকে বললেন না, সবাইকে বললেন। ও বললে কনফার্ম ছিলাম না। এখন আমাকে টেনে নিয়ে ডালায় চলে যাচ্ছে, মানে নামা জায়গায় চলে যাচ্ছে। এখন নামা জায়গায় চলে গেল তো আমি ওকে ভয় পাই, কিন্তু খারাপ দিকে তো ভয় পাই না। নামা জায়গায় যাচ্ছে মানে? মানে যেমন মাঠের কিনারে হেঁটে যাচ্ছি, নামায় কাঁঠাল গাছ, জঙ্গল জঙ্গল চাই। ওকে, কোন জায়গাটা এটা? সেটা হলো আমাদের সফিপুরে। আচ্ছা। নিয়ে গেলেও মানে ওই যে বললাম যে ওর চোখ দেখলে ভয় পাই, কিন্তু ওরে তো খারাপ বিষয় ভয় পাই না। আমি কি কয়, এদিকে তো মানুষ রাস্তাতে গেলে কথা বলতে দেখবে, খারাপ বলবে, এই সাইডে এই সাইডে কথা বলছি। মানুষ তো একটা মানুষকে রিকোয়েস্ট করে, একটা প্রস্তাব করে, সেরকম প্রস্তাবও করে না, ডাইরেক্টলি আমার টাচ করতেছে। আপনি আমাকে এটা কি করতেছেন? আমি যে শাড়ি পরা, আমার শাড়ি টেনে খুলছে, আর ও মানে ওরকম কোন প্রস্তুতি নিচ্ছে। যখন আমি দেখলাম আমার শাড়ি টেনে খুলতেছে বা ও আর প্যান্ট টেন খুলতেছে, তখন আমি ওইটা হাঁটা দিছি। মাঠে ময়দানে না, মানে জঙ্গল জঙ্গল সাইড, ওই জায়গায় রাত্রিবেলা কোনো মানুষ টানুষ চলে না এবং নামে না, তার সাইডে দিয়ে রাস্তা। তখন মানে আমি ওইভাবে হাঁটা যেন ও আমার ধরতে না পারে। হ্যাঁ, থাপাতে ধরে নিল, নিয়ে মনে করেন মানে আমি ওরা নিষেধ করতেছি, ভালো মন্দ বুঝতেই পারতাছি না। ও আমারে বলতেছে যে আমি যে চলে যাচ্ছি, তুই যেন কারোর সাথে কারো কোনো সম্পর্কে না পড়তে পারিস বা কারোর সাথে প্রেম করতে না পারিস, এই জন্য আমি তোকে ভালোবাসি না বললাম। আমার সাথে খারাপ কাজ করে, খারাপ কাজ করলে আমি আর ওর সাথে কথা বলি না, আমি আমাদের বাড়িতে চলে যাই। ওখান থেকে যেতে 1.5-2 মিনিট লাগে বাড়িতে যেতে। বাড়িতে যা দেখি আমার আব্বু, আমার ফুবা, আমার মামা, আমার অনেক কষ্ট লাগে। আমি ভাতের ফ্লেক্সটা বিছানায় একদম ঢিলা দেই যাতে ভেঙে যায়। মানে আমার মনে মনে রাগ, আজকে যদি এরা না আসতো আমার মা আমাকে নিতে যেত, এই লোকটা তো আমার খারাপ ব্যবহার করতে পারতো না। ওর সাথে এতদিন সম্পর্ক, আমার খারাপ ব্যবহার করলো না, আজকে খারাপ ব্যবহার করলো কেন করলো? আমার ফিজিক্যালি রিলেশন করছে। এটা করছে সে? হ্যাঁ, ফিজিক্যালি রিলেশন করছে। এবং সেটা কোথায়? পথে ঘাটে, মাঠে? পথে ঘাটে। এখন আমার যে মা, উনির যে ভাগ্নি, বুঝে বললাম আমার মামার মামা শ্বশুর, উনির যে ভাগ্নি দেখি আমাদের বাড়িতে মশলা বাড়তেছে। আর আমার ফুবা, আমার আব্বু, তো আমি মানে ওদেরকে বলতে পারতেছি না, কারণ আমি ভালোবাসি তাকে। উনি তো কখনো খারাপ ব্যবহার করে না, আজকে এরকম করলো কেন? বা আমাকে আমার মা নিতে গেল না কেন? আমার মা সবসময় নিতে যেত আমাদেরকে, আমাকে নিতে গেল না কেন? আর আগে ফ্লেক্সটা ওয়ালের সাথে মানে বেড়ার সাথে ঢিলা দিয়ে জানি ভেঙে যায়, রাগ করে শুয়ে শুয়ে কতক্ষণ কাঁদি। পরে সবাই জিজ্ঞাসা কি হয়েছে? পরে মা বললো মনে হয় ওর আব্বু আসছে, এই জন্য কাঁদতেছে। পরে গামা চাপা দিয়ে রাখি। পরে ও ফেব্রুয়ারি 3 তারিখে বিদেশ চলে যায়। কোথায় যায়? হংকং চলে যায়, সরকার থেকে বিদেশ চলে যায়। ফেব্রুয়ারি 3 তারিখে বিদেশ চলে যায়। আচ্ছা, ওর সাথে ফিজিক্যাল রিলেশন জোর করে করলো, তারপরে আপনি ওর সাথে কি যোগাযোগ কিরকম রাখছেন? কি ছিল সম্পর্ক? মোবাইল নাই তো, যোগাযোগ না, মানে দেখা সাক্ষাৎ হতো। তারপরে ঈদের পরে মনে করেন ও যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 3 তারিখে ঈদে বিদেশ চলে গেল, এর মধ্যে যে কদিন ছিল আমাদের বাড়িতে গেছে বেড়াইতে। পাশে ওর স্বাস্থ্য বাইরের বাড়ি, আমাদের বাড়ির উপরে যাইতো বা আমাদের ঘরে ঢুকতো, কথা কইতো। আমার ছোট বোনকে আদর করতো, তখন আমার ছোট বোন আদর করতো, মার সাথে সবার সাথে কথা বলতে যাইতো। তো যখন বিদেশ চলে যায়, আমি 1 বছর ওর জন্য দোকানের আশেপাশে অপেক্ষা করি যে শুক্রবার হলেও আমাকে একটু ফোন দেবে কিনা, ও আমাকে একটু ফোন দেবে কিনা, কিন্তু ফোন দেয় না। মানে আমার খুব স্বপ্ন যে বাইরে থাকবে, হয়তো আমার থেকে দোকানের নাম্বার দেওয়া ছিল, দোকানের নাম্বার ওর স্বাস্থ্য বাইরের নাম্বার, ওরা ওই নাম্বারে বেশি কালেক্টর। আর আপনি দোকানের আশেপাশে ঘুরতেন শুক্রবার হলে ঘুরতাম। ওর নাম্বার তো ছিল না আপনার কাছে? ওর নাম্বার বাড়িতে যে গ্রামীণ নাম্বার সেটা ছিল। আমি হলো মানুষের মোবাইল দিয়ে কথা বলতাম অফিস থেকে 5 টাকা মিনিট, মানে মাঝে মধ্যে বা দোকানপাটে থেকে কথা বলতাম। তো বিদেশ থেকে তো ওর নাম্বার আমার কাছে নেই। আমি 1 বছর তিলে তিলে অপেক্ষা করি দোকানের আশেপাশে যে আমার একদিন একটু ফোন দিবে কিনা। এর মাঝে আমার বিয়ে আসে, বাউল কলেজের প্রফেসরের সাথে আমার বিয়ে ঠিক হয়। আচ্ছা, মানে আমাদের ওখানে উনি যে দোকানদার মোবাইল আলা, তার আত্মীয় লাগে বেড়াইতে যায়, সে নাকি ইয়ং বয়সে প্রেম করে চেক খাইছে। আচ্ছা, পরে আমার দিকে পছন্দ হয়, সবাই মিলে বিয়ে ঠিক করে। আমি একমাত্র ওর কারণে যেদিন কাবিন করতে আসে সেদিন আমি পলাই দিই, কারণ আমি মনে করেন ওই যে ও যে জানুয়ারির 19 তারিখে আমার সাথে ফিজিক্যালি রিলেশন করলো, ফেব্রুয়ারির 3 তারিখে চলে গেল, এর মধ্যে যে কয়েকদিন হয়ে গেছে, মনে করেন ফেব্রুয়ারি 8-10 দিন যাইতেই আমি রাস্তা নাই ঘাট নাই বমি করতে করতে মরি। আচ্ছা,
বাচ্চা হইলে কি হয় জানি না, কিন্তু আমি দেখতাম আমার বড় আপুকে, আমার মাকে, সবাইকে পরে আমার বমি হচ্ছে, অদারে বমি হচ্ছে, মানে বমি হচ্ছে, মানে আমার বাচ্চা পেটে, আমি জানি না। পরে ওই যে ওর বন্ধুর বাসায় যেমন নবীনগর নিয়ে আসে, যাদের বাসায় বসে, মানে আপনার বমি হচ্ছে মানে বাচ্চা পেটে চলে আসছে, তাই তো? মানে কোনো প্রোটেকশন বা কিছু ছিল না, এটা রেপ করা ছিল, অপরিকল্পিত ছিল, দ্যাটস ওয়াই। তো আপনার যে শারীরিক চেঞ্জেস, মানে কোনো কিছু আসছে 15 দিনের ভিতরে শুরু হয়ে যাবে বমি করা। আচ্ছা, কিন্তু কোনো চেঞ্জ আসে না শরীরের, না? চেঞ্জ আসে কিনা বুঝি না। আচ্ছা, এবং সেটা আসবে তো বা আসছিল, কি হয়েছিল তখন? আসতেছিল, কারণ বাড়ির সবাই বুঝতে পারেনি। পরে আমি বুদ্ধি করে কি করি, যে ওই যে বন্ধুর বাসায় আমার নিয়ে যায়, উনি তো বউ আছে, তো ওই ভাবির কাছে যাই বলি যে ভাবি, আমার যে এরকম বমি হয়, তো আমার সাথে যে ওর খারাপ অনেক কিছু হয়েছে। ওরা তো জানে যে ওদের বাসায় যাই খারাপ কিছু হয়, এক রুমে দিয়ে হয় না, আমার তো ওখানে খারাপ কিছু হয় না। আচ্ছা, পরে ওনার ওদের বাসায় কি খারাপ কিছু হয়? মানে আমি যে ওর বন্ধুর বাসায় 2 দিন যাই, এক রুমে আমাদেরকে দিয়ে হয়, আমাদের তো ওখানে খারাপ কিছু হয় না, কিন্তু ওরা তো জানে খারাপ কিছু হয়। আচ্ছা আচ্ছা, কারণ একটা বন্ধুর বাসায় একজনের গার্লফ্রেন্ড নিয়ে যাওয়া তো অনেক কিছু খারাপ কিছু। ওরা আমি ভাবিকে অনেক কিছু বললে ওনার স্বামী আমার নেগেটিভ কথা বলে, যে ছেলেদেরকে মাগনা দিয়ে এলে, মাগনা মানুষের বাসায় বেড়াইতে গেলে এরকমই হয়। ভাবি নিয়ে এক ডাক্তারের কাছে আসলে 1 সপ্তাহ ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিলে তো বমি হচ্ছে, বাড়ির মানুষ বলে কি হয়েছে, জন্ডিস হয়েছে। ডাক্তারের কাছে যাচ্ছি, আমি কই আমার অফিসে বান্ধবীদের নাম বলি, ওর সাথে ডাক্তারের কাছে যাব। ডাক্তারের কাছে যাই, মানে বাড়িতে মানুষ ছোট তো, আর আমার সবাই অনেক বিশ্বাস করে, মানে আমার কেউ সন্দেহ করে না, বুঝতে পারে না। 1 সপ্তাহ পরে আবার ভাবির কাছে ফেরত যাই, ভাবি আর আমার সাথে আসে না। না আইসা মানে আর কি ব্যস্ততা দেখাইয়া উনি বাসায়, সকালবেলা আসছি, আইসা আমি সারাদিন ঘুমাই আছি। পরে ভাবি আমার সাথে না আইসা কি করে, ভাবির কি একটা ব্যস্ত দেখে ভাগ্নি না কার বাসায় চলে যায়, তখন সন্ধ্যা বাজে। পরে যে ডাক্তারের কাছে আমার নিয়ে আসে, সেখানে আসার রাস্তায় আমি মানে আসি না, মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট করি ইচ্ছে করে। কি অ্যাক্সিডেন্ট করলেন? মানে রোড অ্যাক্সিডেন্ট করি ইচ্ছে করে, গাড়ি তলে যাই, হ্যাঁ মরে যাবো। কারণ আমার মানে আমি তখন এটা বুঝতে পারি যে শিওর আমার বাবু পেটে, আমি এত ছোট মানুষ, আর ও তো বিদেশ চলে গেছে, ওর সাথে আমার কোন যোগাযোগ নেই। তাহলে ওর নাম্বারে ফোন দিয়ে দিই, ওর বড় ভাই ধরে, তার সাথে কথা বলে। কোথায় পাইছেন? ওর নাম্বার তো আগে ছিল, মানে বাংলাদেশের যে গ্রামীণ নাম্বার, ওইটাতে ফোন দিয়ে যে ওর কোনো বন্ধু বান্ধব ধরে কিনা, কোনোভাবে ওর সাথে কানেকশন করা যায় কিনা, কিন্তু হয় না। পরে আমি যখন বুঝলাম যে আমি এখন বাড়িতে যে কি করব, আমার বড় বোনটা বিয়ে দিয়ে নেই, ছোট 2-3টা ভাই বোন, আমার মার এই অবস্থা, আমার বাবা নেই, তাহলে তো সবাই আত্মহত্যা করবে আমার এই খারাপ কথা শুনলে। আর ওর সাথে তো যোগাযোগ করতে পারতেছি না, বাচ্চা নষ্ট করবো, ফেলে দিব, সে বিয়ে করবে কি করবে না। গাড়ি তলে অ্যাক্সিডেন্ট করতে যাই, অ্যাক্সিডেন্ট করতে গেলে আমার একটা রহিম নামের একটা ছেলে বাঁচায়। আচ্ছা, মানে ওই ছেলেটা পার হচ্ছে, মানে যেমন ওই ছেলেটা ডাইনে তো আমি বামে আসতেছি, মানে আমার ইচ্ছে হলো আমি তো আসবো না, আমি গাড়ির নিচে যাবো। ওই ছেলেটা যখন দেখছে আমি গাড়ির নিচে পড়ে যাচ্ছি, থাবা মেরে ফালাই দিছে। সে ধরে নিয়ে যায়, পরে কি হয়েছে, আমি না কিছু হয় নাই। পরে আমার বললো যে চলেন আমার সাথে এক জায়গায় যান। পরে উনি নবীনগর ক্যান্টনমেন্টের সামনে একটা ডাক্তারের দোকান থাকে, ওই ডাক্তারের দোকানে আবার ওই ছেলেটা কাজ করে। আমি যে দোকানটা যাই, সেখানে ছেলেটা বসলে আমার সাথে কথা শুনে পরে আমি বললাম কি ভাইয়া, আমি বললাম না যে আমাদের অবৈধ সম্পর্ক, আমি কই আমার তো একজনের জোর করে বিয়ে করছে, তো আমি তাকে বিয়ে করতে চাইনি, কাবিননামা ছিঁড়ে ফেলে দিছি। তার আগে আবার আমি হাতে চুরি টুরি পরে যাই, মানুষ জানি বুঝে না যে আমি বিবাহিত না। আচ্ছা, চুরি টুরি পরে যাই, আমি কই বিয়ে হয়েছে, তো কাবিননামা ছিঁড়ে টিড়ে ফেলাইছি, বিয়ে আমি মানি না, এখন তো আমি প্রেগনেন্ট, উনি বিদেশ চলে গেছে, এখন আমার এটা যেভাবে নষ্ট করতে হবে, কারণ আমার বড় বোন আছে, বিয়ে হয়নি। পরে বললে কোনো চিন্তা নেই, আমার সাথে চলেন। পরে কয় এই দোকান আসছিলেন, আমি কি আমি এখানেই কাজ করি। পরে ওনাদের সাথে কথা বললো, পাঠিয়ে দিল সাভার জেনারেলে। আমার পকেটে আছে 1000 টাকার মতো। তাও তো আপনি বুদ্ধি করে এই কাজটা করছেন, আপনার সাথে আবার কেউ ছিল না? আমি রাখতাম, মানে আমি অনেক কিছু চিন্তা করছি যে আমার আব্বুর এতগুলো সন্তান, আমার এত কষ্ট হয়, আমার মার পরনে শাড়ি থাকে না, আমি যদি এই সন্তানটাকে নিয়ে কোথাও চলে যাই, আমি তো ছোট মানুষ, আমার সবাই ডিস্টার্ব করবে, আমার সবাই ডিস্টার্ব করবো, আর আমি ওরা কি পরিচয় দিব, না জায়গা দিতে পারবো, না জমি দিতে পারবো, না ঘর বাড়ি করে দিতে পারবো। আর মানুষের তো যার সন্তান বলে ওরা অনেক অত্যাচার করবো, অনেক মারধর করবো, তখন যদি খারাপ হয়ে যায়। তো পরে ওখানে নিয়ে যায়, ওই ভাইটা আমার জেনারেল হাসপাতালে নিয়ে যায়, নিয়ে আমার অপারেশন করায় দেয়। মানে আমি জানি না যে অপারেশন কারে বলে, সন্তান হলে কি করব, আমি শুধু জানি ওই ভাবির কাছে যাব, আর ভাবির কাছ থেকে বেরে আমি জানি শুধু আমার লাশটা বাড়িতে গেলে যাবে, না গেলে না যাবে। ভাববে মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে,
ওর কোনো তো সমস্যা নেই। পরে ভাইয়াটা নিয়ে গিয়ে অপারেশন করায় দেয়, কিন্তু ভাইয়াটা অনেক ভালো ছিল। ভাইয়াটা আমি যে রাস্তাতে আসতে বমি করি, আমার মাথায় হাত দিয়ে, মানে বমি করলে তো মানুষের মাথায় হাত দিলে ওটা অনেক ভালো লাগে, মাথায় হাত দেয়। ওই ভাইয়াটা আমার বলে, শোনো তোমার হয়তো বা বিয়েটা বৈধ কি বৈধ না জানি না, ওই ছেলে এসে তোমাকে মেনে নেবে না, আমার ছোটবেলায় মা মারা গেছে, তুমি আমাকে বিয়ে করতে পারো, আমাকে ভালোবাসতে পারো, উনি অনেক সুন্দর, অনেক লম্বা। পরে আমাকে, না ভাইয়া আমার বিয়ে হয়ে গেছে, আমি কাউকে ভালোবাসতে পারবো না, বিয়ে শাদী করবো না। পরে উনির কাছ থেকে 300 টাকা খরচ করে নিয়ে ওষুধ কিনে নিয়ে আসি। আমাকে, ভাই আমি আপনার দোকানের নাম্বার দিয়ে আসি, যে নাম্বারটা দিয়ে গেলাম, আমি আপনাকে টাকাটা এসে দিব অন্যদিন। পরে টাকাটা আমি অন্যদিন এসে দিই, মানে আমার পকেটে টাকা থাকে না অপারেশন করার পর, ওষুধ কিনবো কি দিয়ে। কেনার পর মনে করেন 20 দিন পার হয় না, যেহেতু শরীর খারাপের টাইম হইলে যা, উনারা বলছে সাথে সাথে যদি ব্লাড ভাঙে তাহলে আমাদের এখানে আসবা, আর যদি সাথে সাথে ব্লাড না ভাঙে তাহলে আসার দরকার নেই। তা আমি তো ভালো মন্দ বুঝি না, মানে 15-20 দিনের মাঝে আমার আপু মাথায় অ্যাক্সিডেন্ট করে। সে হলো মেশিন এর সাথে সব চুল পেঁচে যায়, আমাকে সবগুলো বোনের অনেক বড় বড় চুল। মানে কিসের মেশিন? গার্মেন্টস এর? হ্যাঁ, মাই গড। মানে আমার ওই অবস্থার 15 থেকে 17 দিনের ভিতরে আমার বড়টার সোয়েটার তো উল্লিং মেশিনে পুরো চুলের বেনি পেঁচে যায়। তারপরে পুরো চুলের বেনি পেঁচায় গেলে আমার মা আবার যে মাথাটা ততটা ফুলে পিছনে ফুললে মৃত্যু সজ্জায়। তো মানে চুল পেঁচায় গিয়ে মাথা গিয়ে মেশিনের দিকে চলে গেছে, উনি একবারে মেশিনের উপরে উঠে গেছে। আচ্ছা, পেঁচায় মেশিন কি বন্ধ করে হয়েছিল? মেশিন উনিরে পেঁচায় উনিরে আটকেই বন্ধ হয়ে গেছে। পরে সবাই ধরাধরি করে মেডিকেলে নিছে। মাথায় কি কি ক্ষতি হয়েছিল? মাথাকে চাপ মেশিনের মধ্যে ঢুকে গেছিল? কিছু মাথা ঢুকতে পারে নাই, কিন্তু চুলগুলা ঢুকে গেছে। আচ্ছা, এটা কিন্তু খুব সেনসিটিভ ব্যাপার। মানে মেশিনে তো ফাঁক ফুকুর থাকে, ফাঁক দিয়ে চুল ঢুকে পেঁচে গেছে। ওটা কি মেশিন ছিল? উল্ডিং মেশিন। মাথাটা ঠেকে পড়ে, মাথাটা যখন ঠেকে পড়ে মেশিন অফ হয়ে যায় একাই। আচ্ছা, এটা ফরচুনেটলি মানে সকালে যাওয়ার সাথে সাথে এরকম। আচ্ছা, এটা ওনার কপালটা ভালো ছিল বলে, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এটা নাও হতে পারতো। মেশিনটা অন্য কোনো ফ্যাক্টরিতে যারা কাজ করে, ওটাই অনেক খারাপ হয়েছে। পরে শুনেন, পরে আমার আপুকে সবাই মেডিকেলে নিয়ে যায়, শুয়ারটাই বাজে না। সবাই বলে, মানে আমার আপুর নাম ধরে বলে যে ও অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে বলে বুলবুলি তোর বোন অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে যাই ওইখানে রাখে না, ব্যবসার মেডিকেলে রাখে না, উড়িয়ে নেয়, সেখানে রাখে না, এনে আমি ভর্তি করি। 3 দিন পর ভর্তি করার পর বাড়িতে নেই, মানে উনি বমির সাথে চানা চানা রক্ত পড়ে। আচ্ছা, ডাক্তার বলছে বমির সাথে যদি চানা চানা রক্ত পড়ে উনি বাঁচতেও পারে, মারাও যেতে পারে। বাঁচবে না, বিশেষ করে মারা যাবে না, পাগল হয়ে যাবে। পরে হ্যাঁ, বাড়িতে 3 দিন পর নিয়ে আসার পর 1 দিন পর আবার বমি হয়, বমির সাথে চানা চানা রক্ত। অফিসে নাম ছিল নাজমুল ভাই, অনেক ভালো ছিল। অফিসে ফোন দেওয়ার সাথে সাথে নাজমুল ভাই মাইক নিয়ে চলে যায়, আমার সাথে করে নিয়ে যায়, কিন্তু এদিকে আমার ব্লিডিং শুরু হয়ে যায়। আচ্ছা, মানে এমন অবস্থা, ডাক্তারের কই আমার এখন কোন ওষুধ এনে দেন, আমার মানে এইভাবে ব্লাড ভাঙছে যে আমি মনে হয় একটু পর আমার শরীরে রক্তই থাকবে। আচ্ছা, ডাক্তার কয় তুমি পোলাপান মানুষ, মানে ডাক্তার তো অনেক ভালো জানে, তুমি পোলাপান মানুষ এমন হলো কেন, নাকি বইনের চিন্তা ভাবনা খাও না, উল্টা পাল্টা কোন ওষুধ খাইছো। পরে বাসায় যাই, মনে করেন অনেক ব্লিডিং হয় 2 দিন পরা। কিন্তু আমি একদিকে আমি কিন্তু সত্যি মারা যাবো, মানে আমার কিন্তু বাঁচার আর আশা নেই। যে হাসান যদি ফিরে এসে আমাকে গ্রহণ না করে বা যোগাযোগ না করে, আমি আবার আত্মহত্যা করবো। কিন্তু এদিকে আমার বোনের এই অবস্থা। আমার বোনকে আমি আমার ডাইন পাশে বসাইয়া তার মাথাটা আমার হাতের তালুর উপর রাখি, মাইকুতে তালুর উপর রাখে, তার শরীরের ঝুঁকটা আমার শরীরে রাখা মেডিকেলে নিয়ে যাচ্ছি, আসতেছি, এদিকে ডিউটিও করতেছি, যাচ্ছি এবং আসতেছি এবং ডিউটিও করতেছি। পরে আমার আবু তো ডাক্তারে বলে সে বাঁচবে না, সে পাগল হয়ে যাবে, কিন্তু আমার মাকে বলি না। 3 দিন যে বাড়িতে যাই না, আমার মাকে বলি না, কই হালকা হালকা ব্যথা পাইছে, সবাই বাড়িতে দেখতে যায়। আমার মাকে আমার মেয়ের কি হয়েছে, এখন আমি আর সত্য কথাটা আমার বাড়িতে বলি না, কারণ আমার মা তো পাগল হয়ে যাবে। তখন আমার আপু আমার কোলের উপরে আর মাথাটা আমার হাতের তালুর উপর, কিন্তু এদিকে তো আমার তো মানসিক যন্ত্রণা আছেই, কিন্তু আমি তাদেরকে বুঝতে দিই না। আমার আপু যে আমার কোলে, আমার চোখের পানি ঝরঝর করে পরে পরে পরে, কিন্তু আমি কাউকে বুঝতে দিই না। সবাই ড্রাইভার বলে সাথে যে আমাদের মিটার আছে, সে বলে এত কান্না করিস না, ওর কিছু হবে না, কিন্তু আমি তো দুশ্চিন্তায় কষ্ট পাচ্ছি যে এখন আমার আপু যদি পাগল হয়ে যায় বা মারা যায়, বা আমি যদি মারা যাই, আমার ছোট ছোট 3টা ভাই বোনকে কে দেখবে, আমার মাকে কে দেখবে, মানে অনেক হতাশ হয়ে যাই। হতাশ হয়ে গেলে এইভাবে অনেকদিন কাটার পর ওই লোকটা ফিরে আসে, আসার পর আমার কথা বলার কোনো চান্সই দেয়। কোন লোকটা? হাসান বিদেশ থেকে ফিরে আসে। আচ্ছা,
কথা বলার কোনো চান্সই দেয় না। মানে ফিরে আসে আপনি জানতে পারলেন বা দেখলেন, বাট এক আপনার সাথে ফেব্রুয়ারিতে চলে গেছে, আরেক ফেব্রুয়ারিতে ফিরে 1 আসে। বছর পরে ফিরে আসে। আচ্ছা, আর এর মাঝে যে কত বিয়ে ঠিক হয়েছে আমার হিসাব নেই। ও আচ্ছা, আপনি সব বিয়েগুলো ঠেকাইছেন কোনো না কোনো ভাবে। আমার বিয়ে ভাঙার অনেক কায়দা আছে, মানে আমার মাথায় অনেক বুদ্ধি আছে, বিয়ে ভাঙার উস্তাদ। আচ্ছা, হ্যাঁ, আমি বিয়ে ভাঙার উস্তাদ। আপনার বিয়ে ভাঙার বুদ্ধি শুনবো আমরা। তারপরে হচ্ছে যে আপনি আসলেই খুব মানসিক একটা পেরেশানির মধ্যে বা কষ্টের মধ্যে আছেন। সেটা হচ্ছে আপনার বোনের এই অবস্থা, এবং আপনিও মানসিক ভাবে মোটেই সেটেল না, কারণ আপনার যে অবস্থাটা আপনি কাউকে এক্সপ্লেইনও করতে পারছেন না, এবং আপনি অ্যাবর্শন বা যেটা হয় ওটা করিয়েও আসছেন, তাই তো? আপনি তো বাচ্চাটাকে নষ্ট করে ফেলে আসছেন, বাট আপনার মনে তো ওই যন্ত্রণাটা আছে যে আপনি ওকে ছাড়া কাউকে বিয়েও করবেন না, কারণ ও আপনাকে জোর করে। আমি তো কলঙ্কিত, অপবিত্র নারী, আমি কাউকে ছাড়া কাকে বিয়ে করবো কিভাবে? সত্য কথা বললে তো কেউ আমার গ্রহণ করবে না, আর তাকে বিয়ে করবো কেন? আমি সত্য কথা বলবো না। আচ্ছা, আর এদিকে বোনের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট, ফাইন্যান্সিয়াল অবস্থা খারাপ, সবকিছু মিলে একটা ভয়ানক ম্যাসাকার, এবং এর মধ্যে সে আবার ফিরেও আসছে যে আপনার এই শারীরিক অবস্থার জন্য দায়ী। যাই হোক, এই সবকিছু বুলির গল্পে ফিরে যাচ্ছে, আমি এখন আর বাড়তি কোনো কথা বলছি না, কারণ খুব একটা ক্রুশিয়াল একটা মানসিক অবস্থায় সে, একই সাথে শারীরিক এবং ফ্যামিলির সবকিছু মিলে, যেটা বলেছিলাম একটা ম্যাসাকার কন্ডিশন, সেরকম একটা অবস্থায় সে আছে। ওখান থেকে আমরা শুরু করি যেখানে বিরতি নিয়েছিলাম। আচ্ছা, ওপরে ফিরে আসে, তাই তো? ওনার নামটা হচ্ছে হাসান। প্রিয় শ্রোতা, যে হচ্ছে তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করেছে, তাকে ধর্ষণ করা হয়েছে সোজা বাংলায়, এবং তারপরের থেকে কোন রকম যোগাযোগ সে রাখেনি, কারণ দেশের বাইরে চলে গেল। তাকে কোনো ফোন নাম্বার দেয়নি বা কোনো ধরনের কোনো যোগাযোগের মাধ্যম বা উপায় সে রেখে যায়নি। কারণ হচ্ছে এটাই যে তাকে ইউজ করা হয়ে গেছে, অ্যাবিউজ বলবো আমি, এবং তারপর তার আর সেটা প্রয়োজনীয়তা নেই, অতটুকুই তার প্রয়োজনীয়তা ছিল। এরকম ঘটনা কিন্তু হামেশাই বাংলাদেশে ঘটছে, এবং খুব সরল বিশ্বাসে মেয়েরা তাদের সবকিছু সর্বস্ব বিলিয়ে দিচ্ছে। ফাইনালি কি হবে কি না হবে সেটা তারা না ভেবে, কারণ একটা বিশ্বাসের জায়গা তারা কিন্তু বানিয়ে ফেলে। এটাকেই বলে প্রতারণা, ঠকবাজি, এবং এগুলোর এগেইনস্টে কিন্তু খুব হার্ড আইন এখন আছে। যারা শিকার খুব হার্ডলি ইনিশিয়েটিভ নিলে একেবারে তার ফ্যামিলি সহ বিপদে পড়ে যাবে। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইউর সেলফ। যে কোনো ধরনের অ্যাবিউজ থেকে আপনি খুব ইজিলি এখন বাঁচতে পারবেন, সে ধরনের আইন কিন্তু এখন আছে। যাক, ও কি করলো ফাইনালি আমাদের অতিথি, সেটা শুনি আমি। জি, ও ফিরে আসলো, তারপরে হাসান ফিরে আসার পরে কি হলো? হাসান ফিরে এসে আর আমার সাথে কোনো যোগাযোগ করে না। আপনি কি তাকে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। আচ্ছা, কিন্তু আপনি তাহলে কমপ্লেন তার ফ্যামিলিতে বা মুরব্বীদেরকে করেননি কেন? না, মুরব্বীদেরকে করিনি, যে মানে ওর আপন স্বাস্থ্য ভাই নিজের বাবাকে মেরে ফেলছে, কোনো বিচার হয়নি। নিজের বাবাকে মেরে ফেলছে? হ্যাঁ, এবং এটা কি প্রমাণিত? ডাইরেক্ট কোবায় মারছে। আচ্ছা, এটা প্রমাণিত, এলাকা সবাই কোনো মাইন হয়নি, মানে কিছু হয়নি কেন? মার্ডার কেস হয়েছে, পুলিশে ধরে নিছে, আবার ছাইড়াও দিছে। ও আচ্ছা, গ্রামের মানুষের হুমকি দিমকি দিছে, যদি আমাদেরকে না ছাড়া নিস তো। আচ্ছা, এখানে আমি দুটো কথা বলি, এই যে দুটো ব্যাপার উঠে আসলো। একটা হচ্ছে মামলা হইছে, খুনের আসামি, খুনের কেস, তারপরেও নাকি ছেড়ে দিয়েছে। আচ্ছা, হতে পারে। আর ওর বাপ এবং চাচাও হিন্দু বেড়ারে ডাইরেক্টলি মাইরে ফেলে তাদের, সেটারও কিছু হয় নাই। আচ্ছা, এগুলো নিয়ে থানা পুলিশ আইন কেস এগুলো হয়েছে তো? সে যে হিন্দু বেড়ারে আইন কেস হয়েছে, কিন্তু যে বেটারে মারছে ও বেটার বাচ্চা ছিল না। যাই হোক, ব্যাপার হচ্ছে আমি যেটা বলতে চাই, মানে ওদের সামনে যাওয়ার সাহস পাইনি, কারণ আমাকে মাইরা গায়েব করলে তো। রাইট, যে কারণে আমি যেটা বলতে চাই যে এই যে আইনি যে দুর্বলতাগুলো, এখানে কিছু কিছু ক্ষেত্রে এগুলো হয় আমরা দেখি, বাট তাই বলে আমরা পুরো আইন বা ল ডিপার্টমেন্টকে, প্রশাসনকে আমরা কোনোভাবে দায়ী করি না। অনিয়ম দুর্নীতি সব জায়গাতেই থাকে, তার জন্য অনেক বছর আগের কথা। আচ্ছা, অনিয়ম দুর্নীতি সব জায়গায় থাকে, তার জন্য পুরো ডিপার্টমেন্টকে কিন্তু আমরা দায়ী করতে পারি না। ঠিক যেমন এই যে বারবার বলছে যে একটা আর্মিতে কর্মরত একজন মানুষ, যার সাথে ওর একটা সম্পর্ক হলো এবং তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করে বিদেশে চলে গেল, এই একজনের জন্য পুরো আর্মি ডিপার্টমেন্টকে আমরা কিন্তু খারাপ ভাবতে পারি না। ভালো খারাপ মিলেই কিন্তু সবকিছু আছে। আর ব্যাপারটা হচ্ছে যে পুলিশ হোক, আর্মি হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মানে যে প্রফেশনেরই মানুষ হোক না কেন, পার্সোনালি সে কিন্তু একটা মানুষ ফার্স্ট অফ অল, এবং তারপরে সে হচ্ছে একটা প্রফেশন হোল্ডার। সো উনি যদি ওই প্রফেশনে থেকে কোনো কিছু করে থাকে যেটা কিনা আসলেই খুব রিলেভেন্ট নয়, তো সেক্ষেত্রে আমরা পুরো ওই পেশাটাকে, ওই ডিপার্টমেন্টটাকে আমরা কিন্তু দায়ী করতে পারবো না। এটা ওনার পার্সোনালিটির ফল্ট হতে পারে, এটা ওনার পার্সোনাল জাজমেন্টের জায়গা থেকে হয়েছে। সো ওই ডিপার্টমেন্ট বা ওনার ওই পেশা কোনোভাবেই এর সাথে ইনভলভ নয়। এটাই হচ্ছে আমার বলা ছিল। আচ্ছা, তারপর বলুন আপনি। তারপর ও আমারে কোনো কথা বলার চান্সই দিচ্ছে না। মোবাইল কিনে ওরে ফোন দেই, তাও কথা বলে না। এখন ওর সাথে তো আমার মিট করতেই হবে, দেখা করতেই হবে। এর মাঝে আমার মা অসুস্থ হয়। মা অসুস্থ হইলেও আমি ওর সাথে একদিন দেখা করি। ও বলে আমার উত্তরা যেতে। ও আবার বলতো এক সময়, মানে আমার সোয়েটার বের করে দিতে বলতো সুন্দর সুন্দর। আমি বলতাম কি আমি কিনে দিব। একদিন ফোন দিয়ে বলছি যে আপনি কি কিনে দিবেন, কি নিবেন আপনি? তোর পায়ের ধুলা দিলেও আমি নিবো। সেটা হলো বাইরে যাওয়ার আগের কথা। তো আমি ওরে বলি আপনি কি আমি মার্কেট করে দেবো। উত্তরা গেছি, একজন চাকমার বাসায় নিয়ে যায়।
কেন ওর সাথে তো আমার দেখা করতেই হবে, কারণ আমি ওর বাচ্চার মা। সে মারা যাক, নষ্ট করি আর বেঁচে থাক, আমি ওর বাচ্চার মা, সেটা তোকে জানতে হবে। চাকমার বাসায় নিয়ে গেলে চাকমাকে যেন কি আনতে পারে, ওই দিনও আমার সাথে খারাপ ব্যবহারটা করে। আচ্ছা, আমার আঙ্গুর খাইতে দিছে, ও সিগারেট খাচ্ছে, চাকমাটা ওকে ডাক দিল। ওকে 3 ভাই বোন একটু বাসায় থাকে, মানে ওদের কেসিং রুমে যায় ওই চাকমাটা ওর হাত থেকে সিগারেট নিয়ে খাচ্ছে। মানে আমি অনেকক্ষণ পর গেছি, সিগারেট খাচ্ছে আর ওকে জড়াই দিয়ে আছে। মানে হাসানকে জড়াই দিয়ে আছে, সামনে ওর উপরে উঠে ওর ছবি তুলতেছে, এই করতেছে, মানে উপরে শুয়ে ছেলে না মেয়ে। মানে আমি যে ওকে টাচ করবো এই ক্ষমতা নেই, আমি তো টাচ করবো না, তারপরে আছে না যে আমি যে ওকে টাচ করবো সেই ক্ষমতা নেই। মেয়েটা জড়াজড়ি করতেছে, যখন দেখলাম কেসিং রুমে সিগারেট ওর হাত থেকে নিয়ে খাচ্ছে আর ওটাকে জড়াই দিয়ে আছে, আমার ভিতরে এমন একটা ঘৃণা আসলো। তো যখন চাকমারা খেতে বসছে, খাওয়ার শেষে ওরা গল্প করতেছে, ওখানে ও গেছে, আমি একার এক রুমে বসে আছি। এই সুযোগ আমি পালাইতে পারি, কারণ এই বেটা তো আমার কোনো কথাই শুনতেছে না। একবার ফিজিক্যালি রিলেশন আমাকে জোর করে করছে, আমি বাচ্চার মা হয়ে গেছি। আবার আজকে ফিজিক্যালি রিলেশন করলো, আবার করবে। ও আমি বোঝার আগে ও যা করছে বোঝার পরে তো এটা হতে পারে না। কারণ যে চাকমাকে জড়াই ধরতে পারে, চাকমায় ওকে কিস খেতে পারে, সিগারেট খেতে পারে, তাহলে তো ওর চরিত্রটাই এরকম। আর ওর চাকমার ভাইয়ের সাথে এমন একটা গল্প করতেছে, ওর বাবা কিন্তু মারা গেছে 25 দিন আগে। হাসানের বাবা 25 দিন আগে মারা গেছে। মানে ওদের গল্পে এটুকু বোঝা যাচ্ছে যে ওদের বৃহস্পতিবারে পার্টি আছে, 4 বোতল মদ নিয়ে দিতে বলছে। মানে যেভাবে হিন্দি ভাষায় বলতেছে আমি কিন্তু সব বুঝতেছি। মানে রাত্রে পার্টি, শুক্রবারে ওর বাপের মিলাদ করতে যাবে, 40 দিনের পার্টি দিবে, মদ খায়া মেয়েদেরকে আড্ডা মারবে। এদিকে চাকমা মেয়েকে জড়াই ধরতেছে, এদিকে আমাকে এই বাসায় নিয়ে এসে ফিজিক্যালি সে ভালো হতে পারে না। ওরা যে গল্প করে এই ফাঁকে আমি কি করি, স্ক্যাপ টিস্ক্যাপ পইরা ওরা এক রুমে গল্প করতেছে, মাঝখানে কিসিং রুম, পরের রুমে আমি বসে আছি। ডাইরেক্ট ধাম করে দরজাটা খুলে সরে নিচে নেমে পড়ি। ও আমার ডাকতেছে, এর মধ্যে আমি নিচে নামা সারা। পরে ও কিছুক্ষণ পরে আসছে, আইসে পরে মার্কেটে ভাইয়া 1900 টাকা আমার মনে হয় আমি এই কয়েক বছরে 10 টাকা করে জমাইছি। 550 টাকার একটা বিল কিনা দেই। 1350 টাকা দেয় যে শপিং করে দিতে চাইছি। মানে এগুলো কেন করলেন আপনি? কি মানে কোন ইনিশিয়েটিভ নেন নাই ওর এগেইনস্টে? আপনি চাইলে অনেক কিছু করতে পারতেন। আচ্ছা যাই হোক, আপনার কিছু ভয় আছে আমি জানি, ভয় আছে, তারপর এভাবেই চলতে থাকবে আর আপনি এটাকে সাপোর্ট করবেন কেন? ওকে লাইনে আনা যায় কিনা, মানে ওর সাথে তার সম্পর্ক আমার হয়নি। ওই দিনই মনে করেন যে আমি বাসায় আর কোনো চান্স দিইনি। বিষয়টা হচ্ছে যে আপনাকে একবার যখন অ্যাবিউজ করছে শারীরিক ভাবে, আবারও করার চেষ্টা করছে এবং আপনি চাইছেন যে ও যখন আমাকে করেই ফেলছে ইউজ, আমি আর অন্য কার কাছে যাব, একে লাইনে আনার চেষ্টা করি, এরকমই তো না? ফিজিক্যালি হিসেবে না, ওই যে বাসা থেকে চলে আসছি আমি, মানে ও যে আমার আর একা পাবে সে ক্ষমতা নেই। আচ্ছা, বা বলে বাসায় চলে যাও, অন্যদিন কথা বলবো, সেই যে কথা শেষ। মোবাইলে বলার অনেক চেষ্টা করতে পারি নাই। পরে যদি ফোন দিতে উল্টা পাল্টা কথা বলতো, সেদিন আমি ওখানে চলে আসলাম কেন? আমি মানে বুঝানোর চেষ্টা করতাম, মরে কইতাম আমি টাকা জমাই আপনার জন্য একটা বন্দুক কিনা আপনি আমি গুলি করে মারবো। আচ্ছা, পরে মনে করেন আমার মা অসুস্থ হইলো, তাহলে হাড়ের সমস্যা, কিডনির সমস্যা, মেরুদণ্ডের সমস্যা, যে আমার আব্বা মারধর করতো। যে একদিকে পরে না বলার যন্ত্রণা, আত্মহত্যা করতে পারতেছি না, আরেকদিকে আমি কার কাছে যাব, আরেকদিকে আমার মা এমন ভাবে অসুস্থ। ভাইয়া সারাটা দিন আমি ডিউটি করছি, আমার আপু সারাদিন আমার মারা নিয়ে মেডিকেলে থাকতো, আমরা ছোট ছোট ভাই বোন কার কাছে যাব? বাবার সাথে তো কোনো যোগাযোগ হতো না। আমার বাবা ওই যে বিয়ে করলো, তারপরে আর কোনো যোগাযোগ? তার মতো সে আমাদের মতো, আমরা এই 3টা ভাই বোন ছোট, আর আমরা 2 বোন আমার মাকে নিয়ে 6 জনের সংসার। আপা সারাদিন মেডিকেলে দৌড়ায়, আমি রাত 9টা বাজে ডিউটি থেকে 10টা বাজে বাড়িতে গেছি, খাই আমার মাকে কোলে নিয়ে বসে আছি। ঘুমাইলে আমার মাকে বুকের উপর রাখে আমি হেলান দিয়ে ঘুমাইতেছি, মানে ঘুমানোর কায়দা নেই। আমার মা অসুস্থ, ওই যে ছোট ভাই গর্ভে থাকতে যে মারে না, তখনই মানে মাঝখানে হাতটাই স্পট পড়ে যায়। তখন জানা জানি, এখন জানা গেছে। এইভাবে কয়েক মাস, 3-4 মাস চলে। মানে আমি যে আত্মহত্যা করবো সে কায়দাটাও নেই। আমার আপু যদি বেতন পাইতে 4,000 টাকা, আমি পেতাম 12,000 টাকা। আমি যদি আত্মহত্যা পাই, এরা কি খাবে? আমার মাকে কি দিয়ে চিকিৎসা করবে? আমার মাকে গার্মেন্টসে চাকরি করে লোন তুলে, সুদ তুলে, আমার মা কিছু গরু পালতো, সে গরু বেচে আমার মার পিছিয়ে 3.5 লক্ষ টাকা ভাঙে। আচ্ছা, ভাঙে আমার মার সুস্থ করি। পরে ওই ছেলেটারে আমি 10 সালে, সবাই ব্যাপারটা কম বেশি জানতো যে ও আরে পছন্দ করে, কিন্তু আমাদের ভিতরে খারাপ কিছু কিছু জানতো না। আমি ওর বাচ্চার মা, আমি তো কলম খারাপ হয়ে গেছি, আমি তো অপবিত্র, অন্য কোন ছেলেকে তো আমি ঠকাইতে পারি না। সত্য কথা বললে সে তো আমার রাখবে না। পরে আমি অনেক কবিরাজের কাছে যাই, অনেক চেষ্টা করি। হঠাৎ করে আমার মা একদিন সোমবারের দিন বহুত আছে, হাসানের তো বিয়ে। কেমন বিয়ে? আজকে আংটি পরাইতে যাবে, বিয়ে পরাইতে আসবে। পরে আমি সকালবেলা শুনে অফিসে যাই, অনেক তাবালিং মানে অনেক মিথ্যা কথা সত্য কথা বলে ছুটি নিয়ে আসি। আমিও বাজারে নামি, দিই ওরা ওর এক দুলাভাই না মার্কেটে ঢুকতেছে। আমি যে কয়টা মার্কেটে যাই, মার্কেটে পিছিয়ে পিছিয়ে ঘুরি, কারণ ওর দুলাভাই তো আমাকে চেনে না।
এবং ফোন দেই, সাথে মোবাইল থাকে, তখন তো মোবাইল কিনি। আমি শুধু ওরে বলি যে দেখেন শুধু 5টা মিনিট আপনি আমার সাথে একান্ত ভাবে একটু কথা বলেন। আপনি বিয়ে করেন সমস্যা নাই, হয় আমাকে বিয়ে করে থেকে বিয়ে করেন, আমি কোনোদিন আপনি সামনে দাঁড়াবো না, ওদিকেও যাবো না। শুধু 5টা মিনিট আপনি আমার সাথে একটু আলাদাভাবে কথা বলেন। আমার বিশ্বাস ছিল যে ও আমার এই কথাগুলি বলে অন্য মেয়েকে বিয়ে করতে পারবে না, কারণ আমার মনে তো কোনো পাপ ছিল না। আমি তো ছোট বড় লোক খুঁজি নেই, কেন আমার সাথে এটা হবে। ও আমার কথা শুনলো না। পরে আমি চলে গেলাম, বিয়ে পড়ায় থার পরে 1 মাস পরে উঠে আনে। ফেব্রুয়ারির 5 তারিখে না 29 তারিখে বিয়ে পড়ায়, মার্চ মাসের 5 তারিখে বিয়ে উঠে আনে। এর মধ্যে মনে করেন যে কবিরাজ অনেক চেষ্টা করি বিয়ে ভাঙার জন্য, সেখানে 5,000 চায়, যেখানে 10,000 চায়, বিয়ে ঠেকা নেই। যেমনি যেমনি করতে পারে সেমনি করি, কোনো কাজ হয় না। আচ্ছা, এগুলোতে বিশ্বাস তো মানে আপনি করেন বা আপনার আশেপাশের মানুষজন করে না? এখন করি না, কিন্তু তখন করতাম। আমার কথা হলো আর বিয়ে ভাঙা। আচ্ছা, আপনি করেন না, এটা তো ট্রু। এখন করি না। এটা করেন না কেন? আপনি এখন বিশ্বাস কেন করেন? কারণ আমি যেভাবে কাজ করতে কইছে কয়েকটা কবিরাজের কাছে গেছি, টাকা পয়সা খালি দিচ্ছেন আর যেভাবে টাকা পয়সা নিছে। আচ্ছা, তো যারা শুনছেন প্রিয় শ্রোতা, এগুলো অনেকেই চেষ্টা করেন এখনো করার, যে উনি কিন্তু প্র্যাকটিক্যালি এগুলো করে কোনো ফল পায়নি এবং তার ফলশ্রুতিতেই উনি এগুলো বিশ্বাস করা থেকে বিরত আছেন। আসলে এই ব্যাপারগুলো ব্ল্যাক ম্যাজিক অন কাইন্ড অফ, মানে কালো জাদু, বা এগুলো ঠিক না। সো প্লিজ ডোন্ট ট্রাই টু ডু দ্যাট কাইন্ড অফ থিং। মানে এগুলো করবেন না, এগুলো বিলিভ করবেন না, কাউকে ইন্সপায়ার করবেন না। ঠিক আছে। তারপরে আমি কবিরাজি চেষ্টা করি এই কারণে, আমি যেভাবে হই ওরা সন্তানের মা হয়ে দিলাম, ওকে আমার পেতে হবে। নাহলে আমি এখন আত্মহত্যা করলে তো আমার ভাই বোন, আমার যে 4টা ভাই বোন, এরা তো সংসার করতে পারবে না, মানুষ খারাপ বলবে। পরে টাকা পয়সা ভেঙেই যায়, বিয়েটা হয়ে যায় ওদের, বিয়েটা টেকাইতে পারি না। এর মধ্যে তো আমার মা অসুস্থ হয়, আমার মাকে চিকিৎসা করি। 13 সালে এখন ওরও বোনে খাবে না। আমার মা 13 সালে অ্যাক্সিডেন্ট হয়। সবার ছোট বোন, যেটা জিএসসি পরীক্ষাতে আমার মা নিতে এসে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে। ওই আমার আপুর মতো একই অবস্থা, মাথা দেয়া, ভূমির সাথে। বোনের কি অবস্থা? আমার বোন মানে পাগল হয়নি, বেঁচে গেছে, কিন্তু আগে অনেক মোটা ছিল, তখন অনেক সিঙ্গেল হয়ে গেছে। সিঙ্গেল মানে অনেক শুকায় গেছে? একদম শুকায় গেছে। ওকে, কিন্তু সুস্থ। আর আমার মারও একইভাবে আঘাত পাইলো মাথায়। এখানে আমরা যে অবস্থায় আছি সেটা হচ্ছে যে আপনার সেই প্রেমিক, আমি বলবো হাসান, যে আপনাকে আরো একবার চেষ্টা করেছে শারীরিকভাবে অ্যাবিউজ করার এবং আপনাকে অ্যাভয়েড করছে, সে কোনোভাবে যোগাযোগ করছে না। তার বিয়ের ডেট ফিক্সড হয়েছে, আপনি মার্কেটে তার পিছনে ঘুরলেন, বিয়ে করলো, সংসার করতে। আপনি ওই দিন কথা বলতে পারছিলেন না? পারেন না। আচ্ছা, ও বিয়ে হলো, আপনার মা আবার এরকম একটা সময় অসুস্থ হলো, অ্যাক্সিডেন্ট করে, সবকিছু মিলে খুব স্ক্যারার একটা পরিস্থিতি। এবং এই পরিস্থিতির পরে আপনি কিভাবে আপনার মেন্টাল বা মানসিক অবস্থা ঠান্ডা রেখে কাজকর্ম করলেন? অফিসে যেতে হতো, আপনার গার্মেন্টসে কাজ করছিলেন, এবং তার পরবর্তী লাইফ কি হলো, কোন দিকে গেল, সবকিছু নিয়ে আমরা ফিরে আসছি। বিয়ে করলো, পরে সংসার করতেছে। 13 সালে তখন আমার মা অসুস্থ, পুরোপুরি ঠিক হয়নি। তো হঠাৎ করে আমার মা যে অ্যাক্সিডেন্ট করলো মেডিকেলে, ওরাই 2 ভাই নিয়ে যায়। আমাদের অফিসে ফোন দেয়, পরে শুনি আমার মা অ্যাক্সিডেন্ট করছে, আমরা 2 বোন আসি, ওরা 2 ভাই, ও আর বড়টা আর একটা আন্টি লাগে নিয়ে মেডিকেলে আছে। ওই হাসানকে সাথে নিয়ে আমার মাকে নামিয়ে নিয়ে যায় অ্যাম্বুলেন্স দিয়ে। ওর কাছ থেকে টাকা নিয়ে মাইকলারে দিই। 3-4 দিন পরে টাকা দিলে এখন মানে ওর প্রতি রাগও নাই, দুঃখ নাই, কিছুই নাই, যাক বিপদের দিনে তো একটু কাছে আসছে। তো আমার সাথে মানে আছে না, মানুষ তো বুঝায় কিছু বলে, বুঝায় কখনো কিছু বলতো না বললেও মানে ফিজিক্যালি রিলেশনে মানে রাখতে চাই। পরে মানে আবারও এরপরেও, হ্যাঁ, বিয়ে করে ওর সংসার হয়ে গেছে, 2 বছর, বাচ্চা হবে। রাস্তায় একদিন যাচ্ছি, সেদিন স্যালারি পাইছি, 7টার দিকে হবে। তো আমার ছোট ভাই আমার নিতে আসছে, আর ও তো আমার ফলোতেই রাখতেছে। তখনই আমার বাড়ির দিকে আমার আইয়েতে আসে। কয়েকদিন যে ও তো ওরা ফলো করে, আইগে বাড়ির দিকে যায়। আমি আবার বলি যে আমি এখন আসতে পারবো না, আইগে নিতে এসো। সবসময় আইগেতে মানে আমার মা আইগে আসে, ছোট ভাইকে বাড়ি। ছোট ভাই ফাঁকি গেছে, শুধু পিছন দিয়ে আসছে, আমি দাঁড়াই দিচ্ছি। আই মনে করেন যে আমি ওকে দেখে হাঁটা দিছি, যাতে আমার দাঁড়ানো না দিকে ও না দাঁড়াইতে পারে। ও আমার উন্নাদের টান দিছে, উন্নাটা ধরতে বোরকার উপর থেকে পড়ে যায়। মানে ও কেন থাপড় দিছে এত কিছু বিচার করার টাইম নেই। আমি রাগে ওর একটা ঘুষির মতো করে চড় দিয়ে বসি। আচ্ছা, গালে ঘুষির মতো করে চড় যেন লাগে গালের মধ্যে। মানে আমার মিজাজ গরম হয়ে গেছে, কারণ আমি কারোর উন্নাদের টানা মানে আমার পছন্দ না। আর প্রেম প্রীতি তো পছন্দ নয়, তারপরে কিন্তু প্রেম করে ফেলছি, মানে ঘটনা হয়ে গেছে। তো আমি ওরা থাপ্পড় দিয়ে ফেলেই মনে করেন আমি 100 হাঁটা দিছি, না জানি কি বলে বা নাকি ধরে বসে, বলা তো যায় না, আশেপাশে জঙ্গল মঙ্গল, ওর তো চরিত্র ভালো না। ও আমার পিছে মানে হাঁটা, আমি তো হাঁটা, ও হাঁটা। আর ও আমার খুব বিচ্ছিরি ভাষায় গালাগালি করতেছে। কাছে আমার মামির বাড়ি, আমার মামিদের বাড়ির ভিতরে ঢুকে পড়ছি,
মানে আমার ছোট মামির ঘরের দরজা বন্ধ, বাড়িতে নাই, ছোট মামি পাশের বাড়িতে গেছে। যদি খালি ওই বাড়িতে খোলা থাকতো বা বডি থাকতো, আমি সত্যি ওই দিন ওরা কুবাইতাম। কিন্তু পারিনি। পরে পাশের বাড়িতে গেছি, মামিরে ডাক দিছি, মামি বেরিয়েছে, বাইরে তারা অনেক গালাগালি করলো। সে মানুষের জাংলা থেকে বাস তুলতেছে আমার বাইরে। আচ্ছা, আগার ইঙ্গিত দেওয়ার পরে আমার মামি বললো, ও কি ছোট হয়েছে, ও এখন বড় হয়েছে না, কোন ধরনের দুষ্টামি করেন, দুষ্টামি করে মুন্না দোষী না পড়ে গেছে, আসল ও আমার থাপ্পড় মারছে হেন তেন। পরে আমি আমার মারে নিয়ে আমার ছোট মামিরে মেম্বার বাড়িতে গেলাম। আমার মামি বললো মেম্বারকে এই ঘটনা। পরে কইলো, মাগো তুমি তো খুব খারাপ মানুষের গায়ে হাত দিছো, আগে প্রতিবাদ করনি কেন? আমি আর পূর্বের ঘটনা তাকে কিছু বলি না, কারণ এখন সে আমাকে ডিস্টার্ব করবে কেন? সে বিয়ে করছে, সন্তান হবে, সংসার করতে হবে, আমার পিছিয়ে লাগাতে মানে হয় না। পরে আমি কইলাম, ওখানে আবার আরেকটা ওদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা কাজ করে তাদের একজন ওই মেম্বারের আপন থাকতে বেসতে, সে আবার অফিসার পদের, সে আবার ছুটিতে আসছে। দরজা যারা যারা শুনতেছে, আমি তাদের ঘরের ভিতরে বসে বলতেছি, মামা এটার যদি কোনো বিচার হয়, আমি যদি সঠিক বিচার না পাই, আমি এত খারাপ হব যে আপনাদের গ্রামের মেয়েরা দিনের বেলায় আমার চেহারা দেখলে লজ্জায় দরজা বন্ধ করে থাকবে, দরজা খোলার সাহস পাবে না, যদি খালি বিচার হিতে বিপরীত হয়। পরে বললাম, হেরা কি কিনা বলছে, পরে খাই তুমি 3-4 মাস বাসা ভাড়া থাকো কাজে। আর আমি কয়েক মাস বাসা ভাড়া থাকে বাড়িতে যাই। আর ও যেরকম কাজ করতেছে, একদিকে গভীরাজির চেষ্টা করলাম, তো আরেকদিকে আমি দেখতাম আমার মায়ের পরনের ছেঁড়া কাপড়, তার 2 টাকার খাতার জন্য স্কুলে যেতে পারি নাই, ঈদের মধ্যে কোনোদিন ভালো পোশাক পাই নাই, ভালো খাবার পারি নাই, লেখাপড়া করতে পারি না হাজার চেষ্টা করেও। মাঝখানে মনে করেন এতগুলো বছর কেটে যায়, ওরে আমি দেখে দেখেই চলি, যাতে ওর খপ্পরে আমি না পড়ি। আর এমন কোন মানুষ নেই ভাই আমার পছন্দ না করতো। আচ্ছা, মানে আমার আত্মীয় স্বজন, মানে আমি গাড়িতে যাদের সাথে যাতায়াত করি, মানে ও বিয়ে তো ছেলেরা মানে বিয়ের প্রস্তাব, ভালোবাসার প্রস্তাব না দিত। মানে আমি আগে অনেক সুন্দর ছিলাম, সবাই বলে, অনেক হাসি খুশি ছিলাম, আমি অনেক হাসতে পারতাম। তো হঠাৎ করে ওই যে বললাম যে আমার বাবা ফার্স্ট বিয়ে করে, সেখানে একটা ভাই আছে। তো 2014 সালে আমার বাস্তিরে বিয়ে দিতে গিয়ে আমার ভাইয়ের চাচতো শালার সাথে পরিচয় হয় না, একই বিয়ে যায়, কিন্তু দুজনের সাথে দুজন দেখা হয় না। তার ফুবা আমার প্রস্তাব দেয়, তারও প্রস্তাব দেয়, প্রস্তাবের মাধ্যমে বিয়ে। ওই ছেলে কোনো মেয়েকে পছন্দ করে না, আমি কোনো ছেলেকে পছন্দ করিনি, কিন্তু আমি যে এখানে গোল খাইছি কেউ তো জানে না, জানে ভাই বোনের জন্য, কারণ ভাই বোনের জন্য তো মরতেও পারিনি। 3 মাস পর আমাদের দেখা হয়, সম্পর্কের মতোই হয়, মানে প্রেম প্রীতি এরকম ঘোরা। ওই ছেলেরা আমাকে এনে ঘোরার চেষ্টা করে, মানে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই যে নলেজ তো আমার আছে, আমি একটা বাচ্চার মা হয়েছি, আর কোন ছেলেকে তো আমার বাচ্চা দিয়ে যাবে। মানে আপনি এখন খুব সাবধান, কারো ওনার সাথে কোনো খপ্পরেই পড়ি না আমি। কিন্তু এক পর্যায়ে বিয়ের মতো ঠিক হয়, কারণ ওরা তো প্রস্তাবের মাধ্যমে সাক্ষাৎ। ওর বাবা বলে, মানে আমি ছেলেকে ফুসকাই নিয়ে কোর্টে বিয়ে করবো। তখন ওর মা রাজি না, আমাদের বাড়িতে রাজি ছিল না। এখন ওই ছেলের সাথে কন্টিনিউ কথাবার্তা চলতেছে ফোনে। হ্যাঁ, ফোনে কথাবার্তা হলো, কারণ বিয়ে যে প্রস্তাব দেওয়া 3 মাস পরে দেখা হয়, আমার বাস্তি এবার বিষ খাই। নিশাখরের সাথে বিয়ে দিছিল, তো ওই ছেলেই বিয়ে দিছিল, জানতো না, আমিও জানতাম। হঠাৎ করে দেখতে এসে নিয়ে গেছে, ছেলে এবার খায় এবং কিছু রিজামারি করে। পরে আমার বাস্তি বিষ খায়, ওদের বাড়িতে যে বিচার বসে, ওদের বাড়িতে বিচার টিচার করে রাত্রে ওর মার সাথে ঘুমাই থাকি আসি। ওদের পক্ষ থেকে যে ওদের ফুবু খালা আত্মীয় স্বজন জানে, মানে আমি খুব ভালো, অনেক আগে থেকে জানতো কিন্তু চিনতো না। পরে সবাই প্রস্তাবে রাজি, কিন্তু ওকে না আমার একা বিয়ে করতে বলে, মানে বলে কি ও তো বিয়ে সহজে রাজি হয় না, ও বলে ঘর বাড়ি করে বিয়ে দেয়, পরে ফাঁসকাই নিয়ে বিয়ে করো। কিন্তু আমার বাস্তিকে আসলো, আসার পরে বললাম তোর মামা ওটা কেমন রে? আমার বাস্তি বললো, আন্টি সমস্যা মানে এই যে আরো কয়েক বছর আগে ওর সম্পর্কে একটা মামা বিদেশ থাকতো, টাকা পয়সা আত্মসাৎ করে ওইটার সংসার ভেঙে ওটার বিয়ে করছে, কেউ জানে না। ও মাসে 3 দিন করে উদাও হয়, আর মা জানে না ছেলে কোথায় যায়, বন্ধুর বাড়ি যায়। তো সেই বিয়ের খবরটা আমি গোপনে পাইয়া দিই, পাইলে ওর ফুবুরে জানাইলে একাকে সবাই জানা। ওই ছেলে কি কয়, পরে শিখে যা, এটা হয়েছে, ওটা জীবনের বাড়িতে আসবো না, সন্তান হবে না, আনবো না, তো তুমি আমার বিয়ে করার সমস্যা নেই, ওরা কোনোদিন আসবে না। পরে আমি মনে মনে বলে, আমি ধরো এক জায়গায় মানুষের সাথে খারাপ কিছু হয়েছিল, আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট আছে, তাকে মাইনে নি মনে পরে 2 নম্বর মেয়ের সাথে ওর আবার একটা রিলেশনে, সেখানে পেছ লাগে বিয়ে হয়ে যায়। মানে এজন্য ওদের সবাই বলে আমারে ওকে কোর্টে নিয়ে বিয়ে করতে, মানে আমি বউ করে নিলে আমার বাড়িতে রাখবে, ওরা একাই চলে যাবে, এরকম একটা পরিকল্পনা আছে। ওর যে ফুবু, যেটা বেশি আগ্রহ, আমাকে যদি বউ বানায় নেয়, ওদের সবাই আমি উপকারে আসবো, বা আমার পাইসারের জায়গা জমি সব লিখে দিছি, অনেক কিছু আছে, গাড়ি বাড়ি অনেক কিছু আছে, ও যদি আমাদেরকে বিপদে না ফেলায়, ও আসলে আমাদের সব বাড়ি ভালো হবে। ওর এক ফুবু আবার মেয়ে বিয়ে দিয়ে দিতে আইয়া উত্তরা এক জায়গায় আটকা পড়ে যায়, জানে না যে ছেলে বিবাহিত, বিয়ে দেয়, এসে ওই বড় বউ আটকে ফেলায়।
ওই ফুবু আবার রাত্রে ওনাদের কাছে রয়েছে না, ফুবু আবার কইছে আমার ব্যাপারে এরকম সমস্যা অনেক কিছু করছে যে আমাদের বাড়িতে এমন এমন করে ফাইসে গেছে, এটা যদি ছুটাই দাও এই মেয়েটাকে আমরা আনতে পারি হেনতেন। আমি আবার ওই দিন ওই মুহূর্তে ওই ফুবুটারে ফোন দিছি। মানে ওই দিন আমি ওই যে আমি 2 নম্বর মেয়ের সাথে যে ফাইসা গেছে বিয়ে হয়েছে, আরেকটা তো বিয়ে করছে কোনাবাড়ি, সেটা তো চুপে চুপে, এই ছেলেকে তো আমি বিয়ে করতে পারি না। ওর বাবা আমার বুদ্ধি দিলে কি, ওরা বুঝতেছে এইভাবে যে আমি যে ও বিয়ে করছে এটা যদি আমি না বুঝি, বিয়েটা হয়ে গেলে ও তো ভালো মেয়ে, তো আর আমাদের ছেলেটাকে ছাড়বে না, টাকা পয়সা দিয়ে যেমনি হোক এই দুইটাতে ছাড়াই ফেলবে। এখন আমি তো যাই না ফেলছি, এখন আমি ওরে কই ও হোক না না হোক না, ওরা আমি এইভাবে বলি যে দেখেন আপনার সাথে আমার কোনো প্রেম প্রীতি নেই, প্রস্তাব প্রস্তাব দিছে, আপনি যদি কোনো জায়গায় পেটও বাজিয়ে থাকেন আমারে বলেন, কলঙ্ক মোছার দায়িত্ব আমার, সবকিছু মোছার দায়িত্ব আমার, বলে না। না বলার সাথে ওই দিন ওরা আমি বাড়িতে সবার সামনে জিজ্ঞেস করতে যাইতে চাই, ওই দিন ওই ছেলেটা ফোন ধরে। কোন ছেলেটা? এই যে আলামিন ফোন ধরে। হাসান তো চলেই গেল, পরে আলামিন ছেলেটা ফোন ধরে ধরলো, ফুবু বলে এমনি এমনি করে আমার ছেলেটার আমাকে বাইশটার উদ্ধার করে দাও, আমাকে মাত্র বাইশটা, এই মেয়েটার সাথে বিয়ে ঠিক করছি। ছেলেটা আবার ওই ফুমের তো ফোন দিয়ে ফুবু আমি ওই বেঁধে যাবো কিনা, ও আমার হন একটা কিছু বলুক, আমার তো ঝুলিয়ে রাখতে পারেন, আমার সকাল বিকেল মানুষে দেখতে আসে, আমার মা মারা গেছে, ছেলেটার সাথে যে বিয়ে ঠিক হয়, আমার মা থাকতেই বিয়েটা দিই, আমার বাস্তির, আমার মা থাকতে ওদের বাড়িতে বিচার বসি, এর ফাঁকে আমার মা মনে করেন অসুস্থ হয়, ব্রেন টিউমার হয়, আমরা বুঝি না, আমার মা অনেক টর্চারিং করে আমার সাথে। কিরকম? আমি যে রাত 10টায় বাড়িতে যাই, আমি তো শান্তি মতো কটা ভাত খাবো করে দেখাইতে পারি না, এই চিল্লা চিল্লি ঝগড়াঝাটি, দোকানে 1500 টাকা বাকি পাবে, 1500 টাকা দিয়ে আসছে, দেবে 2 দিন পরে আমি টাকাটা দিই, মানে হারিয়ে ফেলছে। উনি যদি ব্রেন টিউমার হয়েছে তা তো জানি না, জ্ঞান বুদ্ধি কমে গেছে, আচার ব্যবহার খারাপ হয়ে গেছে, কারণ চিন্তা চেতনা নাই, বিশেষ করে আমারে দেখতে পারে। তো ট্রিটমেন্ট করার নেই? ট্রিটমেন্ট মানে তত তাড়াতাড়ি করাই নাই, এমনি ডাক্তারের কাছে নেই, প্রচুর জর্দা খাইতো, মানে 100 টাকার ডিব্বি উনি 15 দিন যেত। আচ্ছা, যাই সবাই ডাক্তারও মনে করছে যে জর্দা খাই এমন হয়েছে, তাই তো? কিন্তু আমার মা মনে করেন আজকে আমার কাছে টাকা নেই, মাস শেষ, আমার ছোট বোনের স্কুলে 3টা ভাই বোন লেখাপড়া করে, আমার মেজো বোনটা তো বিয়ে দিছি, যে আমার মা যে মাথা অ্যাক্সিডেন্ট করলো ওই মুহূর্তে বিয়ে দিয়ে দিছি, তখন আমি একা সংসার চালাই, 3টা ভাই বোন লেখাপড়া করে, 3টা ভাই বোনই 10 এবং ইন্টারে। আপনার মার পরে চিকিৎসা কি হলো, কি করলেন? বলতেছি পরে এভাবে অবস্থা খারাপ হইতেই থাকে, আর আমার উপর অনেক খারাপ হয়, সকালে যে কটা ভাত খাবো তাও খেয়ে আসতে পারি। আচ্ছা, আমার মার সাথে যে আমি খারাপ ব্যবহার করি তা না, আমার মার সাথে আমিও খারাপ ব্যবহার করি। পরে বড় আপা তো ক্রিমিনাল, ডাক্তারের কাছে নেওয়া লাগবে না, হেন লাগবে না, লাস্টে আমার মেজো বোন অনেক ভালো, আমার মেজো বোন রেগে যায়, তারা চিকিৎসা করে লাভ কি, তোরা ধরে ধরে মারবো, আর হইলো তো আর কোনো মানে মানুষ যদি প্রতিনিয়ত, ভাইয়া আমি 12 বছরে একদিন কোন ফরমে ছুটি নেইনি, একদিন অ্যাবসেন্ট নেই, একদিন হাফ বেলা ছুটি নেই, আমার রেকর্ড অফিসে, তাহলে এই মানুষটার কি শরীর না? তারপরে একবার যদি আমার মা ঠোঁট ফুলে গেছে, পাগলের মতো কেমন করে সুন্নতি জামা পড়তো, তালিম করতো, তো নামাজ পড়তো, একদিন শাড়ি কাপড় পরছে দেখি কি অনেক সুখ হয়ে গেছে, পরে ডাক্তারের কাছে নিয়ে যাই 14 সালের অক্টোবর মাসে, ডাক্তারের কাছে নিয়ে যাই, MBBS ডাক্তার দেখাই ঢাকা, অনেক পরীক্ষা নিরীক্ষা করি, কয় কিছু না, আলসারের মতো খাওয়া দশ চাল তো ঠোঁটে চুন লাগে এরকম ফিরে গেছে, 3 মাস ওষুধ খায় উনি পরিবর্তন হয় না। ডাক্তার বললো তোমার মাকে কি 2-4 বছরে সিটি স্ক্যান করছো? ওই যে বললাম যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, হ্যাঁ 3 বছর আগে সিটি স্ক্যান করছি। সিটি স্ক্যানটা না করে সব ধরনের পরীক্ষা করে, 24 ঘন্টার কন্টাকে 12,000 টাকা বিল, আমি নিজের লগে নিয়ে মেডিকেলে থাকি, নিজে আমি কিন্তু অসুস্থ, আমার অফিস থেকে 3 দিন ছুটি নিয়ে আমি মেডিকেলে যাওয়ার জন্য, আমি না যাই আমার মানেনি, যে 1.5 মাস ওষুধ খেয়ে যেটা উন্নতি হয় না, এর মধ্যে আবার ডাক্তারের কাছে আবার যোগাযোগ করি, কোন ওষুধ চেঞ্জ করে না, এই কারণে আমি ফজিদুল নেশায় নিয়ে যাই, সেখানেও কিছু ধরা পড়ে না, সে জায়গায় 7 দিন পর রিপোর্ট দেয় ক্যান্সার না হয়ে হয় তোমার মা বেঁচে গেছে, আলসার হয়েছে। ডিসেম্বরের 23 তারিখে আমার মাকে মেডিকেল থেকে বাড়িতে নিই, জানুয়ারির 29 তারিখ থেকে আমার মা আর কোনো ওষুধই খায় না, মানে খেতেই পারে না, আমার মা 29 তারিখ থেকে আর কোনো ভাত পানি ওষুধ কিছুই খায় না, কারণ উনি সবিশ্বাস, ব্রেন টিউমার হয়েছে, ডাক্তাররা কোন ডাক্তারে ধরতে পারলো না। পরে একে একে আমার আপা বলে আজকে ঘর থেকে বের হয় নাই, মা সারাদিন ঘুমাইছে। 31 তারিখে আমার আপা বলে আজকে কালকেও চোখ খোলে নেই, আজকেও চোখ খোলে নেই, বিছনা থেকে উঠেই নেই, মা 1 গ্লাস পানি ওখানে। আচ্ছা, তারপরে হসপিটালে নেন নাই কেন আপনারা? হসপিটালে ওই যে 3 মাসের ওষুধ দিছে, মানে আমি এমন ভাবে বের হই, 5টায় উঠি, গোসল করে 6:30টায় অফিসে চলে যাই, 10টায় ছুটি, আস্তে আস্তে 12টা, ওই সময় মাকে উঠাইয়া একটু দুধ খাওয়াই, একটু জুস খাওয়াইয়া ঘুমানাই দিই, আর উনি তো ওষুধ দিচ্ছে, ওষুধের সাথে তো ঘুমের ওষুধ থাকে। আমি বললাম যে মা যদি 12টার ভিতরে নিজের ইচ্ছায় না ওঠে, কিছু না খায়, আমার ফোন দিবেন। ব্যাক করে কয় না মা আজকে ওঠে নাই, 12টা বাজে অফিস থেকে বেরোইছি,
এর মধ্যে বিমা করছিলাম 7 সালে একটা বিমার টাকাটা ডিসেম্বরে পাইছি, 92,000 টাকা পাই। আচ্ছা, অসুস্থ দেখেই টাকাটা দ্রুত তুইলে 7,000 টাকা দিয়ে বিমা কইরা, মানে বিমা না করলে টাকাটা আমি ওই মাসে পাচ্ছি না, বিনিময়ে বিমা করে টাকাটা তুলে ব্যাংকে রাখি, যদি কোনো খারাপ কিছু হয়ে যায়। সবাই বলা বলি করে আমার মা বাঁচবে না, মৃত্যুর সময় দেখবেন যে তাড়াতাড়ি রাস্তা পুরায় না, যেদিকে যাই অ্যাম্বুলেন্স নেই সেদিকেই যান। ব্যাংকে থেকে 40,000 টাকা দিলে আমার মারে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে আসতেও অনেক বেজাল, অন্য জায়গায় সিরিয়াল দিছি, আরেক জায়গায় ভর্তি করবো। আস্তে আস্তে আমার রাত 11টা বেজে যায়। যখন কম্পিউটার আমার মারে যখন ব্রেন টিউমার ছিল, বললো কি সমস্যা, সবকিছু তো আমি বেশি দিন, আমি কি এই সমস্যা। আমার মাকে যখন চেক করলো 5 বারের মাথায় আমার মার প্রেশার রানিং হয়েছে, এত বড় বোতলে রক্ত পড়তেছে আর প্রেশার রানিং করে আমার মারে পরীক্ষা করলো। পরীক্ষা করার পর ব্রেন টিউমার 7 পয়েন্টের উপরে চলে গেছে। আচ্ছা, মানে সিরিয়াস অবস্থা। যদি কোনো সুস্থ অল্প বয়সী মানুষের 3 পয়েন্টের নিচে থাকে তারা বাঁচানো সম্ভব, 7 পয়েন্টের উপরে চলে গেছে। তো আমার সাথে যে ছিল উনি একজন ডাক্তার, আর যার কাছে নিছি ওই ডাক্তার মামার পরিচিত বন্ধু, সে হলো ডাক্তার গোবিন্দ, মানে আমার মানে যাও তো আমার বন্ধুর বোন তো আমারও বোন, এরকম কথা। মানে আমার ধরে মারবো, রুগীটারে মেরে ফেলাইছো, ধরে ফেলাইছো শেষে। হ্যাঁ, আমি তো নাম করা হাসপাতালে নিছি বড় বড় ভাইয়া, না রুগী না ধরা বলে তো আমার কিছু করার নেই। যাই হোক 6 দিন ভর্তি করে রেখে ফেরত দিল যে এই রুগী আর বাঁচবে না। বাড়িতে নিলাম, মিলেট টিলেট অনেক কিছু পড়াইলাম, আল্লাহর কাছে অনেক মানা মানসিক করলাম। আমি আল্লাহরে এটুকু বললাম যে আমার মা এই পৃথিবীতে আসার পর আমার মা বিন্দু পরিমাণ সুখ পায়নি, একটু শান্তি পায় নাই। মাঝখানে আমার সাথে খারাপ ব্যবহার করছে, কারণ উনি তো মানসিক অসুস্থ ছিল, উনি তো বোঝে নাই। আর আমিও বুঝলে তো আমার মার সাথে খারাপ ব্যবহার করতাম না। পরে আমি আল্লাহর কাছে খালি নামাজ পড়ি আর বলি, আমার মা না মেয়ে হিসেবে, না বোন হিসেবে, স্ত্রী হিসেবে, না মা হিসেবে, মানুষ হিসেবে কোনোদিন কোনো সুখ শান্তি পাইনি। কঠিন মৃত্যুর সময় যে কঠিন কষ্ট আমি জানি তা না দেখি, তুমি আগস্টে আমার মারে নিয়ে যাও গা। আমার মা কোনো খেসেও না কিছু না, হঠাৎ করে 15 তারিখে শুনি আমার মা অজ্ঞান হয়ে গেছে। তখন আপনি অফিসে? হ্যাঁ, মানে অফিস থেকে তো কন্টিনিউ 2-3 ঘন্টা পর পর যোগাযোগ করতেছি। পরে কইলো, মানে এখানে আমার ওই যে বড় ভাই ওইখানে ভেজাল একটা ওষুধ খাওয়াই দিছে। ভেজাল একটা ওষুধ খাওয়া নিতে উনি লো প্রেশার থেকে হাই প্রেশার হয়ে গেছে। ভেজাল ওষুধ খাওয়াইছে কেন? মানে উনি কি ভাইবা খাওয়াইছে জানি না, তবে চাইছিল উনি তো মরেই যাবে, তাড়াতাড়ি মরে গেলে উনি গার্জিয়ান হয়ে আমাদের কাছে থাকতে পারবে। আচ্ছা, কারণ উনি তো গাঁজাখোর, মদখোর। দেখ আমার মা আপা ওই যে বিমার টাকাটা আমার মেজো বোন আমার সাথে করে, আমি তো বিমার টাকাটা পেয়ে যাই ভাঙ্গি, আমার মেজো বোন তো ভাঙতে পারে না। ওই দিন আমার মেজো বোন আবার বেশি, উনি আবার বেশি কেয়ারফুল, উনি বেশি দেখাশোনা করে, বড় বোনের হেলনায় থুয়ে যায়, আইসা দেখে অজ্ঞান হয়ে গেছে। অফিস থেকে আসি, পরে বড় ডাক্তারের সাথে যোগাযোগ করি, করে বাবারে উনি তো এরকমই হবে, চিন্তা করো না, ডাক্তারাই না স্যালাইন নিয়ে গেছে, স্যালাইনটা লাগাও। পরে ডিসপেন্সারি ডাক্তারে চেক করে বুঝতে পারে উনি ওষুধের সাথে রং কোন ওষুধ খাওয়ানো হয়েছে। আর আমার ভাইয়া না ওষুধটা নিয়ে বাথরুমের ভিতরে ফেলে দেয় তাড়াতাড়ি। আচ্ছা, মনে করেন 2 নম্বরিতে ধরা পড়ে। এখন যদি এটা বলি করি তো অনেক মারামারি খুনাখুনি লেগে যাবে। পরে আমার মামা কইলো চুপ, কিছু কোয়া দরকার নাই। বড় ভাব বললো চুপ, কিছু কোয়ার দরকার নাই। পরে আমার মা অজ্ঞান হয়ে রইলো। 16 তারিখে আমি 5টা বাজে ছুটি নিয়ে চলে গেলাম। 17 তারিখে আমার মা মারা গেল। মারা যায় গাজীপুরে, মাটি দিয়ে নিয়ে কুড়িগ্রামে। মানে তার আশা ছিল তার বাবা, কারণ আমার বাবা যে বিয়ে করছে, আমার মার মনে একটা কষ্ট আর আমার মনে একটা কষ্ট। আমার বাবা যখন বিয়ে করে, আমার বাবার যে দ্বিতীয় ছেলেটা প্রথম নানির কাছে, সে সাক্ষী দিছে আমার মা গার্মেন্টস থেকে বিয়ে হয়েছে, আমার বাপের সংসার করবো না, এই কথা বলে বিয়ে করাই দিছে। আর সে কারণে চক্রান্ত খাড়াইছে আমার চাষি। আসলে কিন্তু এরকম কিছু না। আর শুনছিলাম সারান দিছে, কিন্তু আমার আব্বু স্বীকার জানা, মানুষকে সারান দিছে। আমার মারও এই জন্য এই কষ্ট। এই জন্য আমার মা বলছে, তোমার বাপের জমিতে মারা গেলে আমাকে রাখো না, তুমি তোমার নানুর পাশে আমার রাখো। ওরা হে আমার মাকে নিয়ে কুড়িগ্রাম মাটি দিই। আচ্ছা, কুড়িগ্রামে মাটি দেওয়া হলো, আপনার মা মারা গেল এবং অনেক ধরনের ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন। আচ্ছা, এখানে একটা বিরতি নিচ্ছি আমরা প্রিয় শ্রোতা, এবং তারপরে আমরা আবারও ফিরে আসছি আজকের অতিথি বুলবুলিকে নিয়ে। সাথে থাকুন, কোথাও যাবেন না। হ্যালো 8920 জীবনের গল্প। হ্যালো 8920 জীবনের গল্প। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে শেষবারের মতো, মানে আজকে শেষবারের মতো হ্যালো 8920-তে। আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM এবং আর যে সেতু আছে আপনার সাথে। কথা না বাড়িয়ে অতিথির কাছে যাই, যে ওর মা মারা গেল, সেরকম একটা অবস্থায় আমরা ছিলাম এবং কুড়িগ্রামে তাকে মাটি দেওয়া হলো। তারপরে মাটি দিলাম, মাটি দিয়ে আসলাম। 6 মাসের মাথায় আমার ছোট বোনকে বিয়ে দিলাম। আর ওই যে আমার ভাইয়ের সাথে যে বিয়ে ঠিক, ওটার ওই অবস্থা দেখে মানে মনের ভিতরে অনেক একটা ঘৃণা জমলো, যে আত্মীয় স্বজন যাই নাও আমাকে এইভাবে নিয়ে একটা বিপদে ফেলতে চাইছিল।
কারণ আমি 15 বছর আমার বাবা বিয়ে করছে, আমি যুদ্ধ করলাম, সেক্ষেত্রে কেন বিবাহিত একটা ছেলের সাথে আমাকে নিতে চাইবে? গামা চাপা দিয়ে বিয়ে করতে বলে, যদি বিয়ে করে ফেলতাম, যার বাবা অর্ডার দেয় তাকে তো বিয়ে করাই যায়। পরে রাগ হই, ওই যে ফুবু যে উত্তর আটকা পড়লো, উত্তর আটকা বেড়ে আমার ব্যাপারে এগুলা বলে, ছেলে লুপ লেগে যায়। লুপ লাগলে আমার বিভিন্ন ভাবে ব্রেন ওয়াশ করে যে উনি যেহেতু বিয়ে করছে তো ওটার আপনার কিছু করা দরকার নাই, আত্মীয় স্বজন সবাইকে তো ভালোবাসলেন, বাইশা সবকিছুই তো কইরা, তো এখন তো কষ্টের মাঝে পড়ে আছেন, এখন আমাকে একটু বিশ্বাস করে দেখেন, কারণ আমার বাবা মাকেও নেই, আমি একজন ইতিম ছেলে, আপনি আপনার ভাই বোনকেও নিয়ে ভালো থাকতে পারবেন, বা আমারে সবাইকে যে ভালোবাসাটা দেন সেটা যদি আমাকে ভালোবাসা দেন, আমাকে বিশ্বাস করেন, আপনি জীবনটা অনেক সুখী হবে। 6 মাসের ভাবে ঘুরলে পরে তার কথাটা আমি বিশ্বাস করি যে হ্যাঁ, আত্মীয় স্বজন সবাই চিনি, সবাই আমাকে ভালোবাসলো, সবাই সাপোর্ট করলো, অথচ ছেলে কয়েক বছর ধরে বিয়ে করছে জানেই না, আবার কয়েক বছর ধরে একটা বিয়ে করছে বলে দ্বিতীয় বিয়েটা সে যদি আমাকে পছন্দ করবে, অন্য মেয়ের দিকে নজর গিয়ে সেখানে ফাঁসলো কিভাবে? তাহলে আমি এই ছেলের কথাটাই শুনি। কারণ আমি যদি কাউকে ভালোবেসে বিয়ে না করি, প্রস্তাবের মাধ্যমে যদি কাউকে বিয়ে করি, তাহলে তো আমি যদি আমার ব্যক্তিগত ব্যাপারে কিছু বলি যে আমার জীবনে এই ঘটনাটা ঘটছে, তাহলে তো আমাকে নিয়ে সংসার করবে না। আর একটা মানুষের শিশুকাল থেকে যখন তার জীবনটা লাইফটা গড়ে তোলে, একটা মেয়ের জন্য, তো একটা মেয়ে মানে একটা বিয়ে মানে তো সংসার, সন্তান, তার কাছে যদি সত্য কথাটা না পায়, সেই মানুষটা কোন পৃথিবীতে যাবে? তাহলে আমি ভালোবেসে কাউকে বিয়ে করলে কথাটা বলে সে কথাটা মেনে নিবে। ছেলেটা আবার বলে যে দেখেন আপনি জীবনে কি করতে, এটা আমার দেখার বিষয় নয়, 2টা সন্তান হলে সমস্যা নাই, কিন্তু ভবিষ্যতে আপনি খারাপ না হলেই হয়। ছেলেটার কথা বিশ্বাস করে আমি অসুস্থ, মেডিকেল আসি, আমাদের হাসপাতালে এসে ওইখানে ওনার সাথে দেখা হয়। আর দ্বিতীয় দিন আমার বোনকে এনে কুল্লুস্কোপি করাইতেছি, কারণ আমার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল। ওই দিনও আইসে 10 মিনিট মেডিকেলে বসে থাকে, সেই দেখা হয়। এখন উনি খালি কয়দিন পর পর টাকা চায়, এভাবে টাকা চায়। দেখো আমার বাবা মা তো কেউ নাই, আমি মিরপুরে জায়গা কিনছি, 7 ডিসিমে এত টাকা লাগছে, এখন আমার কাছে কোনো টাকা নাই, মামাদের জায়গা বেচবো, সেখানে মামারা তো আমি ছোটবেলা থেকে বিদেশ থেকে জায়গা জমি দলিল তুলতে অনেক টাকা পয়সা লাগতেছে, আমি অনেক সমস্যা আছি, কাজকর্ম করতে পারতেছি না। তো সবাইকে চিনা যেহেতু ভালো ফল পেলাম না, এর যেহেতু বাবা মা কেউ নাই, ভাই বোন নাই, বাবার সাথে যোগাযোগ নাই, তাহলে ছেলেটাকে ভালোবেসে যদি সুখী করা যায় বা আমিও ভালো থাকতে পারবো, সবকিছু জানলো, রাজি হই, কথা বলি। তো উনি হঠাৎ করে বলে যে দেখো জান রে, আমি একটু সমস্যা পড়ছি, হেল্প করবা কি? আমি তো কন্ট্রাক্টে কাজ করি, চিটাগাং আসছি, টাকা পয়সা নিয়ে আসি নেই, আমার কাটমাট ফেলে আসছি, তো আমার 20,000 টাকা দরকার, আমি লেবারদেরকে টাকা দিতে। লেবারদেরকে টাকা দিবেন, আমি দেবো কেন? লেবারে আমার টাকা দিয়ে চালাইতে হয়, কোম্পানি একবারে টাকা দিবে। তো 10,000 দিলাম, এক সপ্তাহ পর আবার 10,000 চাই দিলাম। পরে কুরবানি আসে, 5 দিন পর এসে আমাকে টাকা পয়সা দিবে, বিয়ে করে বাড়িতে সবার সাথে কথা বলে বিয়ে করে নিয়ে যাবে। বাড়িতে আলাপ আলোচনা করি, তখন ছেলেটা বলে মালিক বাইরে চলে গেছে, এত টাকা দিনা পড়ছি, আসে মানে এরকম বলে। কাপাসিয়ে থাকতাম 2 বছর আগে, আমার মাল সাবা নাইট রয়েছে, 10,000 টাকা লাগবে গাড়ি ভাড়া হদ্দা, টাকাটা দিবা একটু। আবার বলে এই যে কুষ্টিয়া আমার মামাকে জায়গা পাইছি, তো ছোট 14 বছর আগে জায়গা লিখে দিছে, সেটা তো সেই লিখে নিয়ে ফালাই আসছি, ওটা কেমনি কিছু জানি না, মানুষের দখলে ছিল, তো সেটাও টাকা লাগবে উদ্ধার করতে। আরেকটা জায়গা বিক্রি করবো, ঝামেলা, সেটাও টাকা লাগবে। মানে 10 দিন পর পর, সপ্তাহ পর পর, মাসে 2বার 3বার 10,000 5,000 চাইতেই আছে। আর আমাকে এতটুকু বিশ্বাস দেয়, তোমার যদি কোথাও বিয়েও দেয়, সেখান থেকে তুমি পালে আসবে, আমি তোমাকে গ্রহণ করবো, সবকিছু তো তোমারই, আমরা দুজন তো ভালোই থাকবো, তুমি একটু কষ্ট করো। এভাবে টাকা দিতে 1 বছরে উনি 1.5 লাখ টাকার উপরে দেওয়া হয়ে যা টাকা দিতে পারি না, লাস্টে কয় তোমার গয়নাগুলা বিক্রি করে। গয়না বন্দুক থেকে 50,000 টাকা দেই, গয়না বন্দুক ছুইলেও টাকা আনি সুদ দিতে হয়, সুদ দিতে আর পারি না। এই দিন 5,000, ওই দিন 10,000, ওই দিন 3,000, মানে মাসে 3-4 বার টাকা চায়। আমি টাকাগুলো মানুষের কাছ থেকে ধার ঋণ করে শোধ করে দিই, কারণ আমার মা মারা যাওয়ার পরে সব টাকা আমি ভাঙছি, আমার আত্মীয় স্বজন কেউ 5টা টাকাও দেয় নাই, লাখ টাকার উপরে ঋণ করে করে খরচ করে ফেলাইছে। আবার আমার ছোট বোনটাও আমি বিয়ে দিছি, কিছু গয়না দিয়ে আমি নিজের দায়িত্বে বিয়ে দিচ্ছি, কেউ 5 টাকা দেয় নাই, তো আমার কাছে টাকা নেই। তো এখন আমার আবার এর আগে ওয়াদা করাই যে দেখো আমার বাবা মা থাকলে, ভাই বোন থাকলে যে সাপোর্টটা করে, তোমার কাছে সেই সাপোর্টটা পাবো তো, আমাকে ইনশাল্লাহ পাবেন। কিন্তু উনি যেভাবে বলতেছে তা তো জানি না। পরে ওই যে উনি বলে যে জমি বিক্রি করবো, এই করবো, সে করবো, এই দিন 10,000, ওই দিন 5,000, সেই কুরবানি ঈদ থেকে এই কুরবানি ঈদ পর্যন্ত। এইবারে রোজার মধ্যে আমার কাছে 15-24 তারিখে লাস্ট কথা হয়, 30 তারিখে উনি আমার কাছে আসার কথা, সব টাকা পয়সাও দেবে, জায়গা জমি বিক্রি করেছে টাকা পয়সাও দেবে, এবং কি আমাদের বাড়িতে বললে আমাকেও নেবে। আর ফোন অফ করে দেয়, ফোন ধরে না। কুরবানি ঈদের
7 দিন পর ফোন ধরে আবার বলতেছে যে এমনিতে ফোন ধরিনি, বিদেশ গেছিলাম, সমস্যা আছে, তুমি আবার টাকা দাও। আমি এখন টাকা দেই না। তো উনি আশা ভরসা, আপনারা বলবেন না তো আবার টাকা দিলেন, টাকা দিছি এভাবে। ও একটা ইসিম ছেলে, ও যদি খারাপ হয় বারবার আমি সুযোগ দেওয়ার কারণে ও ভালো হোক। কোনোদিন আমাকে কষ্ট দিতে চাইলে কষ্ট দেবে না, যেহেতু বাবা মা নাই। একসময় ও আমার অনেক হেল্প করছে, অনেক সাপোর্ট করছে। এখন ও যদি টাকা তো আমার দেবেই না, টাকা চেতেই আছে। আর যখন টাকা চাওয়ার সময় তখন ফোন দেয়, যেমন কিনা বেতনের আগে টাকা দেওয়া হয়, আর ও আমার ফোন ধরে না। তো এখন সত্যিকারে ও তো আমাকে বিয়ে করবে না, আমি বুঝতে গেছি। ও টাকার দাম দেয় আমাকে বিয়ে করছিল লোভ লালসায়। যে আমার ভাইয়ের শালার বাড়ির মেয়েছে গো, মার্কেট দিতাম, টাকা পয়সা ধার দিছি। জানতে পারছিল, মনে করছে মেয়েটার কাছ থেকে টাকা পয়সা নিতে পারবো। তাই এখন ও যদি আমাকে বিয়েও করতে চায় আমি করবো না। এই কারণে বিয়ের পরেও আমার কাছে যদি ভাবে টাকা চায়, আমি কই যাব? আর যে মানুষ একজন মানুষকে সত্যিকারে নিতে চায়, তার আগলে বাঁচতে চায়, তার মোবাইলটা দিনের পর দিন, মাসের পর মাস কিভাবে না ধরে থাকতে পারে? ওরা হাজার বার ফোন ধরি, ও ফোন দেয় না, কেটে দিতে পারে, ফোনটা রিসিভ করতে পারে না। এবং তো 2 লক্ষ টাকা নেওয়া হয়ে যায়, সুদে নিয়ে ঋণে নিয়ে দেই। ঋণে নিয়ে দেওয়া অফিসে, এর ভিতরে আমি 100 টাকা পাইতাম। মানুষ চাকরি ছাড়লে যে টাকাটা পায়, ওই টাকাটা তুইলা আমি আমার বোনের গয়না বানিয়ে দিতে, আমার কিছু গয়না বানিয়ে, সে গয়না পর্যন্ত বন্দুক থুইয়া সুদে টাকা টানছে। কিন্তু সে 5 তারিখে আসবে আমার আপুর সাথে, বোনের সাথে, তারপরে আমার ভাইয়ের সাথে, আমার মামির সাথে কথা বলে, সে আমার বিয়ে করবে। মানে তারিখ খালি দিতেই আছে মাসে 3-4টা, কিন্তু আসতেছে না। আর খালি এই সমস্যা পড়ছে টাকা দাও, ওই সমস্যা পড়ছে টাকা দাও, এটা লাইসেন্স করতেছে টাকা দাও, ওইটা লাইসেন্স করতে। কিন্তু বিশ্বাস করে টাকা দিতে দিতে এখন আর বিশ্বাস করতে পারতেছি না। আমি শুধু পুলিশের কাছে এটা নিতে যাই যে আসলে ছেলেটা যে নাম বলছে, বাবার নাম বলছে, বাড়ি কুষ্টিয়ে বলছে, ও সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে, ভোটার আইডি কার্ডের অ্যাড্রেসটা পাইলে আমি বুঝতে পারবো। তাহলে ও টাকা দিক আর না দিক, ওর জন্য তো অপেক্ষা করা যায় না। সেই জন্য মানে সবার সাথে পরামর্শ করে বুঝা শুনে পুলিশের কাছে যাই। পুলিশে কয় কি কয়, এভাবে তো কথা বলা যায় না, আপনি থানায় যাওয়া দরকার নেই, থানায় গেলে এইসব কোনো ফল পাবেন না, আমি ব্যবস্থা করে দেবো। পল্লী বিদ্যুৎ দাঁড়ান, পল্লী বিদ্যুৎ দ্বারাই একটা হোটেলে বসে। আমি যদি উনি ভিতর সাইডে বসতাম, উনি আমার আটকাইতাম বাইরের সাইডে বসে। মানে উনি তখনই নিয়ে আমার কোনো বাড়ি হোটেলে যাবে। পর আমি বললাম যে আপনি এই কথাটা বললেন কিভাবে? আপনারা যদি সিভিল ড্রেসে থাকতেন আমি জুতা মারতাম আপনার গালে। এটা কোয়েটে আমার হাত থেকে মোবাইলটা নেয়, নিয়ে নাম্বার রাখে, নাম্বারটা সেভ করে দেয় উনি, দিয়া আমার আরেকদিন ফোন দেয়, এই প্রস্তাব আমাকে দিবেন না, আমার পক্ষে সম্ভব না। উনি ছাড়াই না আমারে, মানে ধরে ধরে বাপ। পরে আমি কইছি যাচ্ছি, আমি বাসায় যে আপনি কি ডিসিশন জানাচ্ছি, এখন তো সমস্যা, আমি এমন গেছি। যাওয়ার পরে ওই যে ফোন দিয়ে দেয়, হুমকি দেয়, ওর কথায় রাজি না হইলে আমি আপনি কেমন মায়ের সন্তান, আপনাকে ভদ্রতা শিখাইনি? আমি তো মুরব্বীর মতো চলাফেরা করি, আমি বয়স্ক একটা মানুষ, আপনি আমার এই প্রস্তাব দেন কি? এই কথা বলি। কি প্রস্তাব দিছে? ওই মানে ডাইরেক্ট ফিজিক্যালি হিসাবে প্রস্তাব দেয়। আচ্ছা। পরে আমি বলছি যে আপনি প্রস্তাবটা দেন কি করে? আমারে বলে যে মা তুলে কথা বললা কেন, আর তুমি আমার কথা না শুনলে, তুমি আমার মা তুলে কথা বলছো, তোমার খবর নিয়ে সারমো আমি, এই কথা বলে। পরে আমার ব্ল্যাক লিস্টে ফালাই দিছি, যে কি হয় হোক, পরে দেখা যাবে। এখন এই যে ছেলেটা খালি টাকা চাচ্ছে, পরশুদিন কালকে রাত্রেও টাকা চাইছে, টাকা দিই না। আমি বলবো ওই যে আমার ভাই বোনের জন্য যে জীবনটা নষ্ট করলাম, আমার ভাই বোন কিন্তু এখন আমার ধরে ধরে মারে। আচ্ছা, মানে কারণে মারে, যেমন আমার মন মানসিকতা খারাপ মারে, মানে আমার কোনো কাজ কাম, ওই যে ভাইয়ের শালার সাথে সম্পর্ক হলো, এনে তো অনেক কিছু হইলো, মানে আমি যদি কারোর সাথে কথা বলি তার সাথে কথা বলছি। আচ্ছা। আর এই যে ছেলেটাকে টাকা দিছি, টাকাগুলো তো মনে করেন প্রমাণ রাখার জন্য রেকর্ড করে রাখছি, আমার ভাই একটু হইলেও বুঝতে পারছে। আমি কিন্তু ওদেরকে এখনো টাকা পয়সা দিয়ে চালাই। আর আমি অসুস্থ, আমার ভাই বলে মরে গেলে আমার এক জগ পানি বেড়ে দেবে না, আমার ধরে ধরে মারে, আমার উপর অনেক মানে ইয়া করে। আমি বলবো যে দেখেন, আর যাই করেন, কারোর সাথে মানে সম্পর্ক হোক, বিয়ে হোক, টাকা পয়সা দিবেন না, আর ভাই বোনের জন্য নিজের জীবনটা নষ্ট করবেন না। আমি অনেক কষ্ট করছি, অনেক ইয়ে করছি, আমি সমাজে ভাইয়া জানেন না, আমি রাস্তায় গিয়ে যদি মেডিকেলে আটকা পড়ে, টাকার জন্য বার্তা দিচ্ছে না, আমি তাকে 500 টাকা 1000 টাকা এই মেডিকেলের মালিকের সাথে যোগাযোগ করে তাকে উদ্ধার করে দিই। রাস্তায় অ্যাক্সিডেন্ট করছে, কেউ তাকে ধরে না, আমি সেই গাজীপুর থেকে ঢাকায় এনে চিকিৎসা করে 1-2-3 হাজার টাকা বাইঙ্গা ভালো করে দিই। মানে আমি ছোটবেলায় দিকে এরকম উপকারী করতাম। আমার মা বলতো যে আমার মেয়েটাকে যদি আমি লেখাপড়া করাইতে পারতাম, একটু ভালোভাবে রাখতে পারতাম, তাহলে আমার মেয়েটা অনেক সমাজ অনেক বড় মানুষ হতে পারতো। আর আমি যদি ক্লাস 9-10 পর্যন্ত বাইরে পড়তে পারতাম, অনেক উপর পোস্টে চাকরি করতে পারতাম। মানে মানুষের অনেক উপকার করতে হবে, এবং এখন উপকার করার ইচ্ছা আছে। যে বাড়িটা করছি আমরা, আমার আব্বু বিয়ে করার পর জানতাম রেকর্ড জায়গা, এতদিনে শ্রেণী খাস জায়গা সরকারে ভাঙে দিবে, এখন নির্বাচন থেকে ভাঙে নাই, নির্বাচনের পরে ভাঙবে। আচ্ছা, আপনি আছেন এখন কার সাথে? আপনার সাথে কে কে আছে? এখন আমার সাথে আছে আমার ছোট বোনটা। আচ্ছা। তাই
এখন আমি ভাইয়ের শালার বাড়িতে যে গেছিলাম, সেখানে না খাইয়া বদনাম হইলো যে তার যে 2 নাম্বার তার যে বউটা আমার পিছে খারাপ ভাবে লুক লাগায়, খুব খারাপ মানুষ, খারাপ বলে আমারে যে আমি খারাপ এই সেই। আর এখন আমার পর্যায়ে এমন যে এই বিষয়গুলা তো সবকিছু আমি বাড়িতে জানাই, আমি কোনো কিছু লুকাইয়া করি না। আমার ভাই বোন ধরে ধরে আমাকে মারে, বুড়া বুড়া মানুষের সাথে বিয়ে ঠিক করে। দেখা গেছে 2 বাচ্চার বাপ বা কামলা রিক্সাওয়ালা, বউ মরে গেছে, বউ চলে গেছে, তো বিয়ে শাদী সেগুলা করি না গেলে ছোটবেলায় দিকে আমি অনেক কষ্ট পাইছি। ছোটবেলায় আমার বাবাকে দিকে আমি অনেক ঘৃণা করতাম সংসারটাকে, তারপরেও সংসার পাতার চেষ্টা করছি। ছোটবেলায় থেকে ইচ্ছে ছিল আমি একটা প্রেম করে বিয়ে করবো, যাতে আমার দুঃখ কষ্ট বোঝে, আমার মার মতো টর্চারিং না করে, আমার ভালোবাসা আমার মন টন বোঝে। আমি এখন অসুস্থ হয়ে গেছি, মানে মানসিক অসুস্থ। আরেকদিকে আমার আলসার হয়েছিল, নিয়ম মতো খেতে পারি না। সকাল 6:30 বাড়ির দিকে বেরোই, 10টার পরে ঢুকি, সবকিছু আমাকে করতে হয়। আমার ছোটবেলা থেকে এটা আশা ছিল আমি একটা ভালো মানুষকে বিয়ে করব, যে মানুষটা পরের উপকার করবে, কাউকে না খাওয়াইতে খাইতে পারবে না, ফ্যামিলিতে কাউকে কষ্ট দিয়ে শান্তিতে থাকতে পারবে না। কারণ ছোটবেলা থেকে আমি পরোপকারী ছিলাম। মেডিকেলে কেউ যদি বাচ্চা নিয়ে আটকা পড়তো, টাকা পয়সা না দিতে পারতো, তো আমি টাকা পয়সা 1500 টাকা চাপারি দিয়ে হাতে পায়ে ধরে ছুটিয়ে দিছি, আমার মা সাপোর্ট করতো। আমি এরকমই ছোটবেলায় আমার ভাই বোনকে আমি না খাওয়াইছি, আমি নিজে না পড়ে ওকে পড়াইছি। তা আমার আশা ছিল আমি খুব ভালো একটা ছেলেকে বিয়ে করব, যে পরের উপকার আমাকে করতে দিবে। আর তার মানে তো এটা না যে আমি তার সংসারে ক্ষতি করে করব। আর লাস্ট হইলো এখন ভালো মানুষ হতে পেলাম না, জীবনে অনেক প্রতারিত হইলাম। মিথ্যা কথা বললে কাউকে ঠকাইতে পারবো না, আমার জীবনে কিছু ঘটেনি, তাই বিয়ে শাদী আর করবো না। কারণ ভালো মানুষ আমার কপালে জুটবে না। আমার তো ওই বয়সটা নেই যে আমি এখন কামলা জামলা যাকে খুশি তাকে বিয়ে করে 10 বছর চাকরি করে যে সংসারটা ওইভাবে গড়ে তুলতে পারবো। ছোটবেলায় দিকে যাহতো লেখাপড়ার যত ইচ্ছা ছিল এখনো আছে। আমি 4 পর্যন্ত লেখাপড়া করছি, ঠিক মতো ক্লাস করতে পারিনি, লেখাপড়া অনেক দুর্বল আছি। কোনো অনুমুক্তিতে ভর্তি হইলেও 9-9 ভর্তি হইতে হয়। বিভিন্ন জায়গায় সুযোগ পাই, লেখাপড়া দুর্বলতা। কেউ যদি আমাকে লেখাপড়া করাইতে চান, শুধু আমার মান ইজ্জতের নিরাপত্তাটা চাই, কারণ আমার অতীতে যা ঘটে গেছে বর্তমানে ইজ্জত নিয়ে ভালো থাকতে চাই। মানে আমি এটুকু বুঝি, কেউ যদি আমাকে মন প্রাণ দিয়ে না তার নিজের বোন বা মেয়ের মতো হেল্প করে, আমি 2-3 বছরে ইন্টার পাস করতে পারবো আর জীবনে ভালো কিছু করতে পারবো। ওকে, প্রিয় শ্রোতা, এতক্ষণ ধরে আমরা গল্পটা শুনলাম, এক অন্যরকম জীবনের গল্প। মানে একটা নারীর জীবনে সেই জীবনটা হেনস্থা হতে বা নারীর মর্যাদা নষ্ট হতে এবং তাকে সেই পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে এগিয়ে এসে আজকে যেখানে দাঁড়িয়েছে, তাতে করে আমি বলতে পারি খুব স্ক্যাটার্ড একটা লাইফ, মানে ছেঁড়া বেড়া সোজা বাংলায়। সন্তান নষ্ট থেকে শুরু করে বিবাহিত জীবনে একেবারে ছোটবেলা থেকেই কষ্ট, একেবারে ছোটবেলা থেকে যখন থেকে কষ্ট বোঝার বুদ্ধিটা আসছে তখন থেকেই সে কষ্টের মধ্যে খেয়ে না খেয়ে জীবন পার করেছে। পড়াশোনা খুবই সামান্য পড়াশোনা করার সুযোগও পেয়েছে। তারপরে বিবাহিত জীবনেও সেই একই ঘটনার রিপিটেশন, সন্তান পর্যন্ত নষ্ট করতে হয়েছে। একটা নারীর সমস্ত কিছু বিসর্জন দিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছে, বাট ওর আলটিমেট ইচ্ছা যেটা, তা হচ্ছে ও সামনের দিকে এগিয়ে যেতে চায়, ও ভালো থাকতে চায়, পড়াশোনা করতে চায়, একটা ভালো পজিশন সে হোল্ড করতে চায়, যতটুকু ওর এই সার্কামস্ট্যান্সেসে সম্ভব, এত কিছু হারানোর পরে যতটুকু সম্ভব ভালো থাকা ততটুকু সে চায়। আর একটা বিষয় হচ্ছে প্রিয় শ্রোতা, গল্পটি আসলে ও ঠিকভাবে সেভাবে গুছিয়ে বলার ক্ষেত্রে সেটা মেনটেন করতে পারেনি। কিছু কিছু জায়গায় আমাদের খাপ ছাড়াও মনে হয়েছে হয়তো। এই সব কিছুর পরেও এই গল্পটাকে আমরা সিলেক্ট করেছি আজকে আপনাদেরকে শোনানোর জন্য, বিকজ অফ এত কিছুর পরেও একটা মানুষ যে তার মেন্টাল সেটেলমেন্টে থেকে সামনের দিকে এগিয়ে যাওয়া বা সুন্দরভাবে বেঁচে থাকার আশাটুকু করতে পারে, সেটাই কিন্তু অনেক বড় ব্যাপার। আর সেই বড় ব্যাপারটাই আপনাদের সামনে আমরা প্রেজেন্ট করলাম আজকে বুলবুলির জীবনের গল্পের মধ্যে দিয়ে। ফাইনালি ও পড়াশোনা করতে চায় এবং জীবনে সফল হতে চায়। আমরা এই শুভকামনাই করি ওর প্রতি। এবিসি রেডিও এবং হ্যালো 920 টিম সবসময় এই শুভকামনা করে সমস্ত অতিথিদের যারা আসেন এখানে, সবার জীবনে সুন্দর হোক। এবং হয়তোবা আমাদের শুভকামনা এবং এতগুলো মানুষ আপনারা শোনেন, আপনাদের সবার দোয়া থাকে বলেই সেই মানুষগুলোর কোনো না কোনো গতি হয়। সেরকম একটা গতি ওর হোক। শীতের শার্ট আর তার সঙ্গে মালকোচা পায়ে পড়া খাটো ময়লা ধুতি বাবু। মৃদুলবাবুর সমস্ত শরীরের মধ্যে দিয়ে একটা শিহরণ খেলে গেল। কাকতাড়ুয়া মানুষের গলায় ডেকে উঠেছে এবং এ গলা তার চেনা। এ হলো তাদের এককালের গৃহকর্মী
অভিরামের গলা। এদিকেই তো ছিল অভিরামের দেশ। একবার তাকে জিজ্ঞেস করেছিলেন। অভিরাম বলেছিলেন সে থাকে মানকরের পাশের গায়ে। পানাগড়ের আগের স্টেশনেই তো মানকর। মৃগেলবাবুর চরম ভয়ে পিছোতে গাড়ির সঙ্গে সেটে দাঁড়ালেন। অভিরাম এগিয়ে এসেছে তার দিকে। এখন সে মাত্র 10 গজ দূরে। আমায় চিনতে পারছেন বাবু? মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে মৃগেলবাবু প্রশ্নটা করলেন। তুমি অভিরাম না? এতদিন পরে আপনি চিনছেন বাবু? মানুষেরই মতো দেখাচ্ছে অভিরামকে। তাই বোধহয় মৃগেলবাবু সাহস পেলেন। বললেন, তোমাকে চিনেছি তোমার জামা দেখে। এই জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম। হ্যাঁ বাবু, আপনি দিয়েছিলেন। আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু শেষে এমন হলো কেন বাবু? আমি তো কোনো দোষ করিনি। আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন?